আচ্ছা, কিছু শুরু করার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই সংখ্যাটা করার পেছনে আমি ছাড়াও কিন্তু নেপথ্যে আরও অনেক মানুষ আছেন। তার মধ্যে আছে সৌমিত্রী চ্যাটার্জি, যিনি প্রচ্ছদ করেছেন, শুভাশিস মুন্সি, যিনি ডিজাইন করেছেন পুরোটা, এবং আরও অনেকে আছেন যারা ঠিক সামনাসামনি আসতে চান না, যারা কিছু কিছু কন্ট্রিবিউট করেন প্রায়শই। তো এই সব নিয়ে কিন্তু সংখ্যাটা হয়েছে, এবং এদের সাহায্য না হলে এই সংখ্যাটা হতোই না। তো সেইটা আমি প্রথমেই তাদেরকে আমার নমস্কার জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। তো এইবারে আমরা আসল অনুষ্ঠান আরম্ভ করছি। প্রত্যেকবার আমাদের সংখ্যা প্রকাশের অনুষ্ঠান যেভাবে হয়, এবার সেভাবে হচ্ছে না। অর্থাৎ সংখ্যা নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা, তারপরেই কয়েকজনের অনুগল্প পাঠ, এইভাবেই হয়ে আসছিল। এর ফলে পত্রিকার ভেতরে লেখালেখি নিয়ে বিশেষ তেমন আলোচনা হতো না। তো লেখক স্বভাবতই আশা করেন তার লেখা সম্পর্কে কিছু গঠনমূলক পাঠ্যপ্রতিক্রিয়া। তো সেই কারণেই আজকের অনুষ্ঠান একেবারে আক্ষরিক অর্থেই সংখ্যা ভিত্তিক। আর আমার মনে হয় যে এবার মনে হলো আমার যে সেটাই বোধহয় হওয়া উচিত একটা সংখ্যা প্রকাশের ক্ষেত্রে। এই পত্রিকার পেছনে যারা আছেন তারা আমি দেখতে পাচ্ছি শুভাশিস আছে। শুভাশিস, প্রথমে তুমি যদি একটু কিছু বলো, তারপরে আমরা সংখ্যা প্রকাশের ইয়েতে যাব। হ্যাঁ, আমি যদিও কি বলে মোবাইলে মানে ও ঘরে আচ্ছা কম্পিউটারে কানেক্ট করে মোবাইলে কানেক্ট করলাম, কারণ আমি একটু এই বেরিয়েছি, আচ্ছা মানে আচ্ছা আচ্ছা জাস্ট আচ্ছা। মেট্রো স্টেশনে এসেছি, তাতে কোনো অসুবিধা নেই, আমি কথা বলতে পারি, মানে স্পিকারেই আছি। হ্যাঁ আহ, আমার বলার আর কি আছে, মানে এই এই জিনিসটা তো মানে এত উম, সবাই মিলে মানে আপনার এর পেছনে যে খাটুনি বা যা, সেটা তো অবিশ্বাস্য। এবং সমস্ত কিছু একত্র করে, সমস্ত কিছু এডিট করে, যে এত সময়ের মধ্যে আপনি অর্গানাইজ করে জিনিসগুলো পাঠানো এবং তারপরে সেগুলোকে তৈরি করা, এটা সত্যি আহ, একজন দুজনের কাজ নয়, কিন্তু একজন দুজন মিলে যে এত বড় একটা, দু তিনজন মিলে যে এত বড় একটা কাজকে নামানো, মানে যে কোনো জায়গায় একটা ম্যাগাজিন তৈরি করতে গেলে অন্তত একটা বড় টিম দরকার হয়, কিন্তু এখানে এখানে এত ছোট টিম দিয়ে যে এরকম একটা প্রোডাকশন তৈরি করা যায়, সেটা আপনি বলেই সম্ভব, মানে আদারওয়াইজ না, প্রফেশনাল সেটা হলে সম্ভব হতো না। সেটা ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই টি-20 খেলাতে শেষে ওই দু চারজন ছক্কা না মারলে ঠিক জেতা যায় না। সেদিক থেকে তুমি আছো, সৌমিত্রী আছেন, এবং সর্বোপরি যারা যারা পেছনে আছেন কিন্তু কখনো প্রকাশ্যে হ্যাঁ, আসতে সে তো চান না, বটেই। সেরকম আছে। এছাড়া কিন্তু সেটা তো সম্ভব সেটা নয়। তো মানে এত মেহনত মেহনত তো আছে সকলের খাটুনি, তার সাথে যেটা একদম খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার আর্থিক দিকটা। একদম এবং একদম। সেটা সেটা যদি ঠিকমতো মানে না হয়, তাহলে একজনের উপরে প্রেসার পড়ে যায়, এবং সেটা সত্যি কাম্য নয়। মানে এটা আমাদের সকলেরই সেইভাবে জিনিসটাকে মোটামুটি ভাবা হয়ে উচিত, যাচ্ছে, নেওয়া উচিত। মোটামুটি হয়ে যাচ্ছে। আম, হুম। সেদিক থেকে আমি কৃতজ্ঞ যে সেই ব্যাপারটা আসলে সবটাই হচ্ছে শুভেচ্ছা এবং শুভকামনা। টাকা পয়সা হ্যাঁ, তো সেটা ডেফিনেটলি হলেই দরকার, হয়ে এবং যায়। হ্যাঁ, ওইটা রয়েছে বলে সকলের সেইটাই হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। আর তো সদিচ্ছা, সদিচ্ছা, সদিচ্ছা। ডেফিনেটলি ডেফিনেটলি। তো হ্যাঁ, আমরা এবারে একটা কাজ করি, এবারে আমরা সংখ্যা প্রকাশের দিকে যাই। আপনারা সকলে একটু ক্যামেরাটা অন করবেন আর সংখ্যাটা হাতে নিয়ে থাকবেন। সুভাষিস, তুমি একটা কাইন্ডলি ছবি তুলবে। আমি তো ও আচ্ছা, তোমার মোবাইলে ইয়েতে নেই। আচ্ছা, কেউ একজন যদি ছবি তোলেন ভালো হয়। আপনি কি ছবি তুলে এটা আমাকে রেকর্ড পাঠিয়ে করছেন? দেবেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 বললাম যে আপনি এটা রেকর্ড করছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সেখান গৌরদাকে থেকে গৌরদাকে অনুরোধ করছি, গৌরদা, অরিন্দম গোস্বামী,
প্রত্যেকে একটু কাইন্ডলি এইটা একটুখানি সাথে রাখুন। এবং করেছি। হ্যাঁ, গৌরদা আছেন, অরিন্দম গোস্বামী আছেন, সিক্তা গোস্বামী আছেন, সবাই এটা একটু ধরে রাখুন। আর একজনে একটু ছবি তুলুন, তাহলে ছবিটা থাকবে, কারণ আমরা তো ধরে আছি। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারলে ভালো হয়। স্ক্রিনশট আমি নিতে পারছি না, যেহেতু রাস্তা, সেই জন্য নিতে আচ্ছা পারছি ঠিক না। আছে, তাহলে অভিজিৎ বা কেউ একটা ছবি তুলে নাও, তার খুব ভালো হয় আর কি। আমি নিলাম স্ক্রিনশট, কিন্তু কি এলো বুঝতে পারছি না। হ্যাঁ, এমনি ছবি তুলে নাও, এমনি ঠিক আছে। আমি একটা কাজ করি, আমি একটা মোবাইলে ছবি তুলি বরং, সেটা কি সুবিধা হবে? একটা আমি নিয়েছি, স্ক্রিনশট নিয়েছি আমি। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, ওই তো পারমিতা নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা অনুষ্ঠানের আসল জায়গাতে চলে যাই। আমাদের মোটামুটি 7 জন আলোচক আমরা রেখেছি, ঘোষিত আলোচক। কিন্তু এই ঘোষিত আলোচক ছাড়াও বাদবাকি যারা আছেন তারাও বলতে পারবেন। এবং এইটার পেছনে মোটামুটিভাবে প্রত্যেকে বলতে পারেন মোটামুটি 5-6 মিনিট, সামান্য কম বেশি হতেই পারে। তো প্রথম আমি গৌরদাকে অনুরোধ করব কিছু বলার জন্যে সংখ্যাটা নিয়ে, এবং যদি কিছু লেখালেখি নিয়ে বলে। গৌরদা। হ্যাঁ, আজকে দেখছি উপস্থিত আছেন প্রায় 50 জন, ছাড়িয়েও যেতে পারেন। আমার যা হিসেব দেখতে পাচ্ছি, এখানে মোবাইল আসছে, তাতে 50 জন। 50 জনের উপস্থিতিতে এই সংখ্যার প্রকাশ কিন্তু খুব একটা কম কথা নয়। অনলাইনে এবং অফলাইনেও আমি তো দেখছি কলকাতায় বেশ কিছু পত্রিকা, বড় বড় পত্রিকা, খুব নাম করা লিটল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে, ঝাঁ চকচকে লিটল ম্যাগাজিন। তাতে 25 থেকে 30 জনের উপস্থিতি যথেষ্ট বলে মনে হয়, এবং ফেসবুক ফাটিয়ে দেয় তারা, যে আমাদের এখানে এত হচ্ছে, এই হচ্ছে, তাই হচ্ছে। এবং শেষে যিনি ফেসবুকে লিখছেন, তিনি বলছেন আমার গল্পটি পড়লে আমি খুব আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকেই, অন্য কারোর গল্প পড়বেন না, আপনার আমার গল্পটি পড়লে আনন্দ পাবো, এই কমেন্টস। আমাদের এখানে প্রসঙ্গক্রমে বলি, আমাদের এখানে একটি ওয়ার্ড থেকে একটি পত্রিকা বেরিয়েছে, ওয়ার্ড দর্পণ বলি। তো আমি সেখানে গেছিলাম, আমার একটি ছোট লেখা সেখানে আছে। আমি কিন্তু পড়তে বলছি না, পড়বেন না, কিন্তু ওয়ার্ড দর্পণ পত্রিকাকে ঘিরে আমি দেখলাম আয়োজন, প্রায় 100 জন মতো লোক এসেছে। একটা ওয়ার্ড দর্পণ মানে ওয়ার্ডের পত্রিকা, ওয়ার্ডের মানুষজন লিখেছে, তা আমরা কয়েকজন খুচরো খাচরা কিছু লিখেছি, তাতে 100 জনের উপস্থিতি আমাকে চমকে দিল। এটাই তো আসলে শারদিয়া, যে শারদিয়ায় গোনাগুন্তি 30 জন লেখক, এখানে না হলে ওখানে একই লেখক ঘুরে ফিরে সব জায়গায় লিখছে, আর এইখানে মানে মানুষের উপস্থিতি আমাকে চমকে দিল। এবং সে নিয়ে আমি ফেসবুকে লিখতে পারি না, আমাকে অরুণ একটু হেল্প করলো, তা আমি ওই ফেসবুকে লিখে দিলাম যে আমি এরকম দেখিনি, আমার খুব ভালো লেগেছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আয়োজন, আজকে 50 জন প্রায় হয়ে গেছে, 50 জন ছাপিয়ে গেছে। এবং এই ফোন গল্পের আসরের ভয়ঙ্কর সুন্দর, হাতে নিলেই আমার এসেছে, পোস্টে এলো পত্রিকাটা, এবং হাতে নিলেই কেমন একটা ভালো লাগা ছড়িয়ে পড়ে, রোমাঞ্চ হয় শরীরে। এই পত্রিকায় এত সুন্দর পত্রিকা, এবং তার জন্য দায়ী হচ্ছে সময়ত্রী এবং অলঙ্করণ বা ডিজাইনিং যা বলবেন, সুভাষিস মুন্সি। এরা আমাকে প্রথমে হাতে নিলেই আমার ভালো লাগাটা ছড়িয়ে দেয়, এরা ছড়িয়ে দিল। খুব ভালো হয়েছে পত্রিকার, কোনো জবরজং ব্যাপার নেই। আমি হাতটি দেখতে পাচ্ছি না দুর্গা প্রতিমার, তো হাত তো সত্যি অদৃশ্য, আজকে তো হাত নেই। আজকে হাত না থাকাটাই বোধহয় এই, শুধু অস্ত্রটি আছে দু হাতে, বা শুধুমাত্র অস্ত্রটি, এরও কোনো ইন্ডিকেশন আছে হয়তো, আমি এক্ষুনি বলতে পারছি না। তো আমার ভালো লেগেছে এই ডিজাইনিং এবং প্রচ্ছদ। আচ্ছা, দু একটি কথা বলি তার আগে। এখানে যারা উপস্থিত আছেন প্রায় প্রত্যেকেই লিখেছেন এখানে, এবং সবার লেখা তো আমি পড়িনি, পড়া বোধহয় সম্ভব নয়, এক সময় পড়বো আশা করি। কিন্তু কিছু লেখা আমি অ্যাট র্যান্ডাম আর কি, কয়েকজনের লেখা আমি পড়েছি, আমার একটু মন্তব্য করতে ইচ্ছে করছে। আপনারা কিছু মনে করবেন না কিন্তু, যাদের লেখা কিছু বললাম না, বা যাদের বললাম হয়তো বিরূপ কিছু বললাম, তাতে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে কিছু মনে করবেন না। সেটা হচ্ছে প্রথমে যেটা চিরঞ্জয় চক্রবর্তীর লেখাটা কেন আমার ভালো লাগলো, অনেক দূরে আছে, বোধহয় 150-50 হবে কি আরো বেশি দূরে আছে। চিরঞ্জয় চক্রবর্তী লিখেছেন গল্প পাঠ। আরে গল্প পাঠ শুনি আমার আগ্রহ হলো, এটা আবার কি ধরনের জিনিস। এবং গল্প পাঠ এটা হচ্ছে গল্পের একটি আলোচনা, এবং সেই গল্পটি হচ্ছে ফটিক, রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রসঙ্গক্রমে বলে নি, আমি বোধহয় ক্লাস 7-8 এই ফটিক গল্পটি পড়েছিলাম, স্কুল পাঠটা ছিল। এবং আমি গল্পটা যখন শেষ হচ্ছে, এক পাও মেলে না, দু পাও মেলে না,
আমি কেঁদে ভাসিয়ে দিয়েছিলাম, আমার মনে আছে, আজও মনে আছে। তো এই দুঃখের গল্পটি অন্য আঙ্গিকে, অন্য আলোচনা যে এভাবে করা যায়, এটা আমি প্রত্যেককে পড়তে বলবো যে একটা গল্পের আমরা আলোচনা করি, কিন্তু এই গল্পের আলোচনায় চিরঞ্জয় এখানে আছেন কিনা আমি জানি না, তো আমার এই আলোচনাটি অদ্ভুত লেগেছে, সুন্দর লেগেছে, একটা অন্যরকম মাত্রা দিয়ে তিনি আলোচনা করেছেন। তো এটা প্রথম আমি পড়েছি। তারপরে চলে এলাম একদম প্রথমে, বিশেষ রচনা বলে আছেন আমাদের সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। এই একটা বড় লেখকের যে গুণ, মানে এক পাতার লেখার মধ্যেও তিনি কোথাও একটি অদ্ভুত একটা মায়া ছড়িয়ে দেন, একটু বিস্তার ঘটান। সেটা হচ্ছে এক অলৌকিক শব্দের উৎস সন্ধানে বলে তিনি লিখেছেন। একজন, আমার মনে হয় একজন কবি বা একজন লেখকই এমন শব্দের খোঁজে বেরিয়ে পড়েন, আকাশে বাতাসে ধ্বনিত হয় সেই শব্দ, সেই শব্দই তো খোঁজেন। এরকম শিল্পী মানুষটা সেই শব্দের খোঁজেন, যার জন্য লেখককে যাত্রা করতে হবে অনন্তকাল ধরে। এই লেখাটি আমার খুব ভালো লাগলো, আমার ভালো লেগেছে। দেবর্ষী সার্গী সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদক মশাই নিজে, সাক্ষাৎকার থেকে লেখককে আবিষ্কার করতে কিন্তু পারছি লেখক যে কিরকম ধরনের, তার মুড, তার ভালো লাগা, তিনি বর্ষা ভালো লাগে তার, এবং তার মুড এই আমার এই সামান্য ছোট এই 2 পাতা 2.5 পাতার লেখা থেকে এইটা তিনি লেখক, এটা একটা করিতকর বা ব্যাপার আর কি, যে লেখকের কাছ থেকে যার সাক্ষাৎকার নিচ্ছি সেই সাক্ষাৎকার ঠিক ভাবে লেখক বেরিয়ে আসছে কিনা, এই ঘটনার ভেতর দিয়ে আমরা দেখতে পেলাম দেবর্ষী সার্গী খুব চমৎকার ভাবে বেরিয়ে এসেছেন। এবার গল্পের জায়গায় চলে গেলাম। বিমল গঙ্গোপাধ্যায় লিখেছেন মহিরু। বিমল গঙ্গোপাধ্যায় আমি চিনি, হয়তো চেনার জন্যই নামটা চেনা দেখে আমি পড়ে ফেললাম। সেটা হচ্ছে এটাও একটু পুরনো, বিষয়টা একটু পুরনো, কিন্তু এই বিমল গঙ্গোপাধ্যায়ের লেখা, জাত লেখক আর কি, তেনার ফলে কি হয়েছে যে এই পুরনো মানুষটি খুব আদর্শবান একটা মানুষের মৃত্যু হচ্ছে, আর তারই একটা সহচর ছিল, সে আজকে কিন্তু এমএলএ বা এই ধরনের কিছু একটা হয়ে গেছে। আজকে তার ফলে দূরত্ব তৈরি হচ্ছে, আদর্শবান মানুষের থেকে দূরত্ব তৈরি হয়েছে। সেই মৃত্যুর দিনে কিন্তু দেখা গেল সেই আদর্শবান মানুষটি এমএলএ, সে আজকে ফুলের মালা দিতে যাচ্ছে এবং প্রণত হচ্ছে তার কাছে। এরকম একটা অদ্ভুত একটা ব্যঞ্জনার ভেতর দিয়ে গল্পটা শেষ হয়েছে, ভালো লেগেছে। যদি এই বিষয়টা পুরনো বললাম, তাহলে কিন্তু ওনার লেখার জাতিতে অন্যরকম হয়ে যায়। আর পাশেই আবার অরিন্দম গোস্বামী আছেন, জলের তলায় রূপমহলে। এই গল্পটা না পড়লে আনন্দটা পাওয়া যাবে না। ছোট ছোট কাজ, গল্পের যে মুচির কাজ, সেই ছোট ছোট কাজ আছে গল্পটার মধ্যে, এবং জলের তলায় রূপমহল আবিষ্কার করতে হবে। গল্পটা পড়তে পড়তে আমরা মানে রিটায়ারমেন্টের দিনে, অবসর দিনে একটি উপহার পেয়েছেন, কেউ একটা ডায়েরি উপহার দিয়েছে, আর তার মনে হলো এবার আমি এই ডায়েরিটাই লিখবো। এই ডায়েরিটা খুঁজতে গিয়ে তার মনে হলো, আরে আমার তো পুরনো ডায়েরিও কিছু ছিল। দেখা গেল সেই পুরনো ডায়েরির ভেতরে জলের তলায় রূপমহল বিরাজ করছে, কত কত প্রেম, কত ভালোবাসা, কত হাহাকার। এই যে আবিষ্কার, এই আবিষ্কারটাই তো আসলে জলের তলায় রূপমহল, সেটাকে আবিষ্কার করতে সহায়তা করেছেন, আমরা দেখেছি সেটা। আবার দেখছি অভিজিৎ চৌধুরী, এটাও কিন্তু বিষয়টা একটু পুরনো, কিন্তু অভিজিৎ চৌধুরীর কলমটা খুব জোরদার কলম। একদিনের অধিক সফর, পড়া শুরু করলিতে পাওয়া যায় তার কলমের জাদু। ভালো লেগেছে লেখাটি। অনুগল্পে বা চলে আসি, দিদি নীলাঞ্জন চট্টোপাধ্যায়। উড়ি বাপরি, নীলাঞ্জন চট্টোপাধ্যায় একটা বড় লেখক, এবং তার ফুচকা খাবার অনুষঙ্গে সদ্য একজন দিদি, একজন মৃত্যু পথে যাচ্ছে দিদি, খাবার ইচ্ছে হয়েছে ফুচকা, তাকে দেয়া হয়নি। দিদি মারা যাবার পর যখন আর সবাই প্রিয়জন ফুচকা খেতে গেল, তখন দেখা গেল কেউ তারা ফুচকা খেতে পাচ্ছে না। ওই অনুষঙ্গটা, মৃত্যুর অনুষঙ্গ, এটাও তো একটা শ্রদ্ধা জানাবার একটা জায়গা। সেদিন নিশ্চুপ নীরব হয়ে গেল সবাই। প্রতিবন্ধী অরুণে, ও আর মারাত্মক গল্পকার। প্রতিবন্ধী ছোট গল্প পড়লে, এর গল্প পড়লে বোঝা যায় যে কে প্রতিবন্ধী আর কে নয়। গল্পটা পড়ার দরকার, কে প্রতিবন্ধী আর কে নয়। শতদ্রু মজুমদারের খনন, চমৎকার উপলব্ধির গল্প। বিশেষ করে আমি তপনদার কথা বলবো, তপন রায়চৌধুরী। তিনি বলছেন এই বানানটা ঠিক নয়, এই বানানটা ঠিক, আচ্ছা ওটাই দীর্ঘ হবে না, ওটা হলো হলয়কার নয়, হল, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের টেকনিক্যাল ব্যাপারগুলো তিনি আমাদের শিখিয়েছেন, বলেছেন। এবং এটা এই ব্যাপারটা এইটা শতদ্রু যেন আমার মনে হলো যে তো তপন রায়চৌধুরী এই কথাটাই যেন ফলো করেছেন গল্পটার মধ্যে, যে এখানে এটা হলে হবে না গল্প, ওটা হলে গল্প হবে না, ইত্যাদিতে। দেখা গেল তপন রায়চৌধুরী যা যা বলেছেন তাই ফলো করে গল্পটা লেখা হয়েছে, কিন্তু তাতেও দেখা গেল গল্পটা হয়নি। কি কারণ না, গল্পটাই আসলে হয়। গল্প লেখাটাও তো একটা শিখতে হয়, সেই শেখাটা তপন রায়চৌধুরী শেখাতে পারেনি। আমি তপন রায়চৌধুরীর নামটা করছি, লেখক সেটাও শেখাতে পারে, সম্পাদক সেটাও শেখাতে পারেনি।
এই ধরনের বেশ মজার গল্প, কিন্তু অন্যরকম আর কি। ঢেউগুলি, সমুদ্র থেকে ফেরার গল্প, গল্পটা আমার ভালো লাগলো। এবারে এই গল্প আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা গল্প পেয়ে গেলাম, পড়তে আরম্ভ করলাম। যেমন আর একজন অস্তিত্ব ফাল্গুনী পান্ডার গল্প পড়লাম। এটা মজার ব্যাপার। আমি সে হারিয়ে যাচ্ছে। আমি দোকানে জিনিস কিনতে গেছে, মাংস কিনতে গেছে, মাংসলা বলছে এই তো আপনি এই রেখে গেছে, আপনি নিয়ে যান, এটা আপনি তো রেখে গেলেন, এটা নিয়ে যান। এই ধরনের ভ্রান্তি, আমি সম্পর্কে এই ধরনের ভ্রান্তি, অর্থাৎ নিজের অস্তিত্ব সম্পর্কে একটা কোথাও বিপন্নতা, এটা গল্পটার মধ্যে উঠে আসছে বেশ মজার করে। কিন্তু একটা সিরিয়াস বিষয় এখানে চলে এসেছে। আর মেঘের দুপুরে আকাশে আর কেউ নেই, আমি শেষ দিকে চলে গেলাম। শেষ দিকে গিয়ে আমি ওই হঠাৎ মানস সরকারের চোখে পড়ে গেল। মানস সরকার কবিতার লাইনে আটকে গেলাম, মেঘের দুপুরে আকাশে কেউ নেই আর। এই তো জীবনানন্দের কথা। খুঁজতে গল্পটা পড়তে গিয়ে, এটা গল্প নয়, প্রবন্ধ, এবং গল্পটা এটা পড়তে গিয়ে বাহ, বেশ ব্যাপারটা তো মানে এরকম জার্ক লাগে না, একটা অদ্ভুত সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে প্রবন্ধ এগিয়ে যায়। দুপুরের ঘটনা, এই দুপুর রবীন্দ্রনাথের সেই দুপুর রবীন্দ্রনাথের লেখা এসে চমৎকার লেখাটি। এবং রবীন্দ্রনাথের আমাদের কি বলবো, ওই যে জীবন স্মৃতির ব্যাপারটা আসছে, দুপুর আসছে জীবন স্মৃতি। শরৎচন্দ্রের মধ্যে সেই দুপুর আছে। জ্যোতিরিন্দ্র নদীর মিরাট দুপুর, সেটা নিয়ে বলছেন। এই যে দুপুর, একটা সাহিত্যিকের কলমে দুপুর কিভাবে এসেছে, দুপুরটাকে কিভাবে, দুপুরের নির্জনতা, নিঃসঙ্গতা ভয়ঙ্কর ভাবে ফুটে উঠেছে। এবং আমি দেখতে দেখতে ভাবছিলাম, পড়তে ভাবছিলাম, আচ্ছা আর একটা দুপুর আসবে নিশ্চয়ই। জ্যোতিরিন্দ্র নদী এসেছে, আর একটা দুপুর আসবে, একটা বিখ্যাত গল্প, সেটা হচ্ছে দেবেশ রায়ের দুপুর গল্পটা। কিন্তু দেখলাম সেটা মানুষ সেটা আমি আনেনি আর কি। যাই হোক, সেটা অন্য ব্যাপার। এবার আর একটা দেখছি, হ্যাঁ, একটা ছোটদের গল্প আমি পড়লাম, অমিতাভ দাসী, ভারী ভালো লাগলো। রূপকথার গল্প, কিন্তু তথাকথিত রূপকথা নয়, আধুনিক জীবনের একটা রূপকথা, এবং ওর ভাষাটি আমার বড় ভালো লেগেছে। এই পর্যন্ত আমি বলছি, আমি তো আর সব পড়িনি, কিন্তু পড়ার একটা অদ্ভুত আগ্রহ তৈরি হলো। নামকরণ গুলোও দেখে আমার পড়ার আগ্রহ তৈরি হলো, এবং ভালো উদ্যোগ। এতগুলো মানুষ, 86 জন লেখক এখানে লিখেছেন, এবং আমার মনে হচ্ছে গত বছরে 86 জন লেখক লিখেছেন। গত বছরে আমার মনে হচ্ছে, আরেকটু সময় নিচ্ছি, তখন ঠিক আছে। গত বছরে বোধহয় শতদ্রু বলেছিলেন, ফেসবুকেই বলেছিলেন কি এখানেই বলেছিলেন, যে ক্যারেক্টার তৈরি করুন একটা। হয়তো কথাটা আমারও মনে লাগেনি তা নয়, আপনার পত্রিকায় কোনো ক্যারেক্টার নেই, ইত্যাদি ইত্যাদি। মানে লিটল ম্যাগাজিনে যেন একটা ক্যারেক্টার থাকতে হবে। তো আপনি এখানে 86 জন লেখককে, এবং আমি যতগুলো পড়েছি কোনোটাই কিন্তু ফেলনা নয়, সিরিয়াস লেখা। 86 জন লেখকের লেখা জোগাড় করে একটা ছাপন, এবং ভ্যারাইটিস লেখা, আপনার কিশোরদের লেখা, ভ্রমণ, এবং আরো যা কিছু, এতগুলো ভ্যারাইটিস লেখা, এটাও তো একটা ক্যারেক্টার। হোক না এরকম ক্যারেক্টারও লিটল ম্যাগাজিন হোক, কোনো অসুবিধা নেই। 86 জন লেখকের লেখা, এটাই তো একটা বড় আয়োজন। এই আয়োজন, এর জন্য ধন্যবাদ আপনাকে, এবং যারা লিখেছেন সত্যি আমার ভালো লেগেছে। আপনি পরে পড়ুন, এইটুকু বলে শেষ করছি। ধন্যবাদ গৌরদা, একদম সামগ্রিক আলোচনা করেছেন, প্রায় সব বিভাগকে ছুঁয়ে। এবার আমি সিক্তা গোস্বামীকে অনুরোধ করব কিছু বলার জন্য। সিক্তা গোস্বামী। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথমে আমি কোন গল্পের আসলে শারদ সংখ্যা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি। এত সুন্দর একটা পত্রিকা, এর পেছনে সবাই যা বলছেন আমিও তাই বলবো, এর পেছনে যে অসম্ভব পরিশ্রম আছে সেটা সকলেই বুঝতে পারছেন। এবং তপনদা এবং সময়িত্রী আর শুভাশিস মুন্সি, এনাদের অলঙ্করণ আর সম্পাদনা সত্যি মন ছুঁয়ে যায়। আর ভুল খুব কম আছে, আমি যতটুকু পড়েছি তাতে কিন্তু খুব একটা শব্দের মধ্যে ভুল আমি পাইনি, মিস্টেক, প্রিন্টিং মিস্টেক কিছু আমি পাইনি। পত্রিকাটা ক্রমশ সমৃদ্ধতর হচ্ছে, পত্রিকা আরো এগিয়ে যাক। তপনদা এবং তপনদার টিমের প্রতি আমার শুভেচ্ছা রইল, আরো অনেক এগিয়ে যাক। আমি আজকে কয়েকটা ছোট গল্প নিয়ে একটু বলি, তার মধ্যে গৌরদাও কিছু বলেছেন। আমি প্রথমে আমি কতটা বলতে সক্ষম বা এসব কথাগুলো বলা আমার উচিত কিনা আমি জানি না, আমি প্রথমে গৌরদার গল্প নিয়েই একটু বলি। গৌরদার গল্পের নাম গৌর বৈরাগী, তার গল্পের নাম হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধ গল্পের মধ্যে গৌর বৈরাগী এমন বিষয় নিয়ে লেখেন যেগুলো আমরা সবসময় চোখের সামনে দেখতে পাই,
কিন্তু একে ফুটিয়ে তোলা, একে মানে মানুষের সান্নিধ্যে নিয়ে আসা বা প্রকাশ করা খুব সহজ কথা নয়। যেমন আর শেষকালে ওনার একটা অদ্ভুত জিনিস থাকে যেটা মানুষের মন ছুঁয়ে যায়। এখানে অসুস্থ অলোকনাথ, সেই অসুস্থতাকে সকলেই নানা রকম পরামর্শ দেয়। তা অর্থনৈতিকভাবে অসুবিধে, তার সে সব রকম চিকিৎসা করাতে পারে না, কিন্তু হাড়ের অসুখে সে ক্রমশ দুমড়ে মুচড়ে যাচ্ছে। তো এখানে সকলে নানা রকম পরামর্শ দিচ্ছে এবং আমরা এটা দেখি যে একটা কারোর কিছু হয়েছে শুনলে আর 5 জন ছুটে আসে, সবাইকারই কারুর না কারুর ওই রকম কিছু হয়েছে, তারা যা যা করেছেন সেই সব পরামর্শগুলো দিতে থাকে। তো যাই হোক, এখানেও ঠিক সেই জিনিসটাই হয়েছে। শেষকালে ব্যাঙ্গালোরে গেছেন চিকিৎসা করাতে, সেও একজনের পরামর্শে, এবং দাঁড়িয়ে আছেন, রাস্তা পেরোতে পারছেন না, মানে অতিরিক্ত বাধা, এই যে বাধা অতিক্রম করতে পারছেন না। তখন এসে একটি 10-12 বছরের ছেলে বাচ্চা, সে এসে হাত ধরে তাকে সাহায্য করছে। আমার এখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার যিশুর কথা মনে পড়ে গেল লাইনটা, লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। তো আমার মনে হলো এই ছেলেটিও থামিয়ে দিল সব যানবাহন এবং এগিয়ে দিল এই অলোকনাথকে, যে অসুস্থ, তাকে আলো দেখালো। আমাদের সমাজও অসুস্থ, আমি যদি রূপক হিসেবে ধরি, তাহলে আমাদের সমাজও এরকম হাড়গোড় ভাঙা এবং অসুস্থ। আমরা পরের প্রজন্মের দিকে তাকিয়ে থাকি, কে এসে হাত ধরবে এবং কে এই আমাদের বাধাটুকু অতিক্রম করে দেবে। ভীষণ ভালো লেখা, গৌরদার লেখা ভালো, একথা আমি আমার বলাই বাকি না বলাই বাকি, সবাই জানেন। ভাষার ব্যবহার এত সুন্দর, ছোট ছোট সেন্টেন্সে লিখেছেন, খুবই ভালো লেগেছে। এরপরে আসছি দেবর্ষী শারদীর সৌনকের সঙ্গে দেখা। সৌনকের সঙ্গে দেখায় শোভাবাজারের সৌনক, যিনি কথক, তার বন্ধুর বাড়ি হচ্ছে শোভাবাজার। সেখানে গিয়ে তিনি নস্টালজিয়ায় ভুগছেন, বাড়িটা দেখছেন, নানা রকম দৃশ্য দেখছেন, দৃশ্যপটে তিনি আটকে থাকছেন। এই বাড়িতে কত খেয়েছি, কত থেকেছি, আমার প্রাণের বন্ধু, এইভাবেই তিনি শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছেন। কিন্তু পরিবেশ পাল্টে গেছে, দিন পাল্টে গেছে। সৌনক আজ আর নেই, সৌনক অল্প বয়সে মারা গেছে, সৌনক নেই, পরিবেশ পাল্টে গেছে, তাই চেনা কাউকেই দেখতে পাচ্ছেন না। কিন্তু আচমকা হঠাৎ তিনি সৌনককেই দেখলেন। সৌনকের অল্প বয়স, যেহেতু সৌনক অল্প বয়সে মারা গেছে, সেহেতু সৌনকের বয়স আর বাড়েনি, সেইখানেই থেমে গেছেন। এবং আমার মনে হয়েছে তিনি একটু স্বপ্নের চোখে দেখেছেন যে প্রাণের বন্ধুকে ফিরে পাওয়ার তার আর কোনো পথ নেই, যেহেতু সে, তার অস্তিত্ব আজ আর পৃথিবীতে নেই, তাই এভাবেই তাকে ফিরে পেলেন। শেষে তার আফসোস বাণী, আর কিভাবেই বা ওকে আমি ফিরে পেতে পারতাম। বড় সুন্দর লেখা। এরপর আসি বিমল গঙ্গোপাধ্যায়ের মহিরুহ। মহিরুহ জ্যোতিপ্রিয় আদর্শবাদী রাজনীতির নেতা। তিনি একজন মহিরুহ। তিনি তার আদর্শে উদ্বুদ্ধ করে বহু যুবক সম্প্রদায়কে রাজনীতিতে তার অনুগামী করেছেন বা দীক্ষা দিয়েছেন। তারই শিষ্য শুভঙ্কর তার অনুগামী, এবং সেই শুভঙ্কর ক্রমশ আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে তলে তলে রাজনীতির ভোল পাল্টায়, দিনে দিনে রাজনীতির পরিস্থিতি পাল্টায়, তলে তলে সমস্ত পোশাকের রং বদল হতে থাকে। এবং এই রং বদল হওয়ায় যে মানুষ যাকে তিনি আদর্শবাদী করে তুলতে চেয়েছিলেন, সেই মানুষ তাকে সর্বসমক্ষে ভর্ৎসনা করে। এই ভর্ৎসনা তিনি নিতে পারেন না এবং তিনি বুঝতে পারেন যে রাজনীতির জগতে আমার আর কোনো প্রয়োজন নেই। সুতরাং তিনি রাজনীতি থেকে সরে এসে প্রতিবাদী কলম ধরেন, যে কলম আদর্শচ্যুত নেতাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। যে প্রতিবাদে তিনি একটি লাইনে লিখেছেন, আমি কবি, আমি বাধা ধরা পথে ছুটি না, রাজার দুয়ারে কখনো তো মাথা কুটি না।
তো এইভাবে তিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করতে থাকেন। সেই জ্যোতিপ্রিয় মারা গেছেন, তার সভায়, মৃত্যু যাত্রায় মানুষ যাবে কি যাবে না সেটা একটা জায়গায় দোদুল্যমান ছিল। তারপর যাই হোক মানুষ গেছে, কিন্তু মানুষ মালাটা পরাতে পারছে না। তার যে আদর্শ, সেই জায়গা থেকে মানুষ সরে এসছে। মানুষ কিন্তু মালাটা পরাতে পারছে না, কারণ সে নিজেও জানে যে ও কতটা আদর্শ থেকে সরে এসেছে। পরবর্তীকালে শুভঙ্করের সাহায্য নিয়ে মালাটা পরায়। শুভঙ্করে সে হাতটা ধরে মানুষের। বড় ভালো লেখা। যদিও এই ইয়েগুলো গৌরদা যা বললেন এইগুলো একটু আগের যুগের লেখা, মানে চিন্তাটা, কিন্তু লেখাটা ভারী সুন্দর, গল্পটা খুব সুন্দর লিখেছেন। এরপরে আসছি আমি জলের তলায় রূপমহল, অরিন্দম গোস্বামী। কৃষ্ণেন্দুর অবসর, চাকরি ক্ষেত্র থেকে অবসর নেওয়ার অনুষ্ঠান চলছে। সেখানে কৃষ্ণেন্দু চাইছে তার আবেগকে বিসর্জন দিতে। তিনি অনেককেই দেখেছেন সবাই এরকম অনুষ্ঠানে কেঁদে ভাসায়, কিন্তু কৃষ্ণেন্দু সে জায়গায় যেতে চাইছেন না। তিনি অন্য কথা ভাবছেন যাতে তার আবেগটা না প্রকাশ হয়ে পড়ে। সেই কৃষ্ণেন্দু অবসরের পর বাড়ি এসে একটা ডায়েরি উপহার পান। সেই ডায়েরি নিয়ে তার নতুন যাত্রা শুরু করবেন বলে, লেখার যাত্রা শুরু করবেন, এরকম একটা ভাবনা নিয়ে তিনি বাড়ি ফেরেন, আবার নতুন জীবন। এরপরে তিনি ভাবেন যে আমার তো পুরনো ডায়েরিও কিছু ছিল। চিলেকোঠার ঘর পরিষ্কার করতে শুরু করেন, এবং এই চিলেকোঠার ঘরের সঙ্গে চিরকালই আমরা দেখেছি প্রেমের একটা ভীষণ সম্পর্ক। চিলেকোঠার ঘরের সঙ্গে প্রেম যেন অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এবার চিলেকোঠার ঘর 3 দিন ধরে পরিষ্কার করে তিনি পুরনো ডায়েরি পান। সেই পুরনো ডায়েরি পড়তে গিয়ে পুরনো দৃশ্য, তাকে ডায়েরি পুরো পড়তে দেয় না। একটা করে পাতা পড়তে গিয়ে তার দৃশ্য তার সামনে ভেসে ওঠে। তার পুরনো দিনে ফিরে যান, এবং এখানে দেখা যাচ্ছে যে তার পুরনো প্রেম এবং ঝিমলি বৌদি, যাকে তার পছন্দ ছিল, সে আজ তার বৌদি। তো সেই সব কথা উঠে আসে। তারপরে তার স্ত্রীর ডাকে বর্তমানে ফেরা, পুরনো দিন থেকে বর্তমানে ফিরে আসেন। এসে এটা গল্পটা এখানেই শেষ। তবে অরিন্দমের গল্প লেখা তো খুব সুন্দর, তবে অরিন্দমের এর চেয়ে অরিন্দম গোস্বামীর অনেক ভালো গল্প আমরা পড়েছি। আমি ঠিক সেই মাত্রায় এই গল্পটা বলতে পারলাম না। লেখাটা ভালো, কিন্তু অরিন্দমের লেখার মতো না। আর এবার নিত্যরঞ্জন দেবনাথের বিবেক দংশন। বিবেক দংশনে যে কথক যিনি গল্পটা বলছেন, ম্যানেজারের সঙ্গে তার একটা কথাবার্তা হচ্ছে। ম্যানেজার হঠাৎ করে কথককে, নায়ককে প্রণাম করেন। হঠাৎ করে আশ্চর্য হয়ে যায়, এ কি, কেন আমাকে প্রণাম করছেন কেন, একটু হতচকিত হয়ে যান। কিন্তু পরবর্তীকালে উঠে আসে, বাক্যালাপে উঠে আসে যে অনিমেষ ম্যানেজার, সেই অনিমেষের যখন পরীক্ষা দেওয়ার কথা, তখন তার আর্থিক অনটন ছিল। তখন সে বাধ্য হয়ে ছিনতাই করে তার ফিস ভরে, এবং সেই যার কাছে ছিনতাই করেছিল সেইটি এই ভদ্রলোক, এবং যার জন্য তার বিবেক দংশন আজও তারা করে ফিরে। এই বিবেক দংশন থেকে তিনি মুক্তি পান না। আর সৌম্য অথবা অতীশ, এটা হচ্ছে দেবাশিস গঙ্গোপাধ্যায়ের লেখা। শেকড়ের টানে সৌম্য গ্রামের বাড়িতে যায়, সেখানে পরিষ্কার করা, মাঝে মাঝে গিয়ে থাকা, এগুলো করতে থাকেন। এবং তিনি এই পুরোনো দিনের সমস্ত লোকজনের সঙ্গে যোগাযোগ রাখা, এসব করতে গিয়ে হঠাৎ একদিন একটি মেয়ে তাকে ডাকে অতীশ বলে। তিনি চমকে ওঠেন যে আমাকে অতীশ বলে ডাকলো কেন। তো পরবর্তীকালে মেয়েটির গল্প শোনেন। মেয়েটির প্রাক্তন প্রেমী তার সবকিছু ধূলিসাৎ করে তাকে ছেড়ে দিয়ে যায়, এবং তাই জন্য মেয়েটি একটু অন্যরকম হয়ে যায়। ঠিক মানসিক স্থিরতা তার থাকে না।
তো সে সৌম্য খুব আফসোস করে। পরবর্তীকালে বিজন বলে যে সৌম্যর বন্ধু, সে হঠাৎ বলে মাধুর বাবা মারা গেছে। মাধু মানে সৌম্যর পুরনো প্রেমিকা, এবং যার সঙ্গে সৌম্য সব রকম সম্পর্কই হয়েছিল, এবং প্রথম সেই সব রকম সম্পর্কের কথা মনে পড়ে যায়, তার শরীরী খেলার কথা মনে পড়ে যায়। তখন সে একটু নিজেকে খুব মনে করে, যে খুব দুঃখী হয়ে পড়ে, এবং বারবার মনে হয় যে কেমন আছে এখন মাধু, এই প্রশ্নে সে ভীত হয়ে ওঠে, ভয় পায়, এবং সেই ভয়েতে সে চলে যেতে চায়, শহরে ফিরে যেতে চায়। গ্রাম থেকে, যে গ্রামে সে আসতে ভালোবাসতো, থাকতে ভালোবাসতো, সেই গ্রাম থেকে সে সরে যেতে চায়। এরপরে আসি একটু, সবার গল্প নিয়ে তো বলা সম্ভব নয়, আমি এবার একটু আসি সুনেত্রা সাধুর বুড়ি গল্পে। সুনেত্রা সাধু লিখেছেন বুড়ি। এই বুড়িতে শরীরের খিদে, পেটের খিদে, এই দুটোকে একটা অদ্ভুত জায়গায় স্থাপন করেছেন। অলোক মারা গেছে, অলোকের স্ত্রী বিদিতা। বিদিতার স্বামী তার প্রতি কোনো কর্তব্য করেওনি, স্বামীর প্রতি তার কোনো ভালোবাসার টান একটা কিছু নেই। এবং শ্মশানে যখন বসে আছে, তখন একটি বুড়ি, সে বলছে তার কাছ থেকেও শিক্ষা পাচ্ছে। সে বলছে আমি সেই বুড়ি ছিল, গণিকা বৃত্তি ছিল তার পেশা। সে শ্মশানে বসে খাচ্ছে এবং বলছে যার ভাতার নাই, তার বিধবা হবারও সম্ভাবনা নাই। তাই জন্যে এবার তার কাছে শিখছে যে শরীরের অধিকার প্রত্যেকের আছে, যে প্রত্যেক নারীরই শরীরে, যে গণিকা তারও শরীরের অধিকার আছে, এবং শরীরের অধিকার আছে, এবং যে বিদিতা তারও শরীরের অধিকার আছে। যতদিন সে ওর বন্ধু সুকল্পর সঙ্গে, সে পেটের খিদের জন্য সে শরীরের খিদেতে সায় দিয়েছিল। পরবর্তীকালে সে সুকল্পকে সরে যেতে বাধ্য করে, বলে না তোমাকে আর দরকার নেই, নিজের শরীরের অধিকার। তখন মনে মনে ভাবে, সুকল্প চলে যায়, তখন মনে মনে ভাবে কি করব। তখন ওই গণিকা যিনি ছিলেন বুড়ি, সে বলে আমার কাছে এসে বসো। একটা অদ্ভুত জায়গায় মিলিয়েছে, আর খুবই ভালো লেগেছে। তো আমি এইটুকুই বললাম, অনেকে বলবেন অনেক কথা, আমি এইটুকুই বললাম। সবাইকে ধন্যবাদ জানাই, অগ্রিম শারদীয়া শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সিক্তা গোস্বামী। একদম মূলত ছোট গল্প বিভাগটাকেই উনি ধরেছেন আলোচনার মধ্যে। তো এবারে আমি নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের কাছে যাচ্ছি, যদি কিছু বলেন সংখ্যা নিয়ে। নীলাঞ্জন চট্টোপাধ্যায়, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। প্রথমেই আমি আমার বিস্ময়ের কথা বলতে চাই, সেটা হলো যে তপন রায়চৌধুরীর সঙ্গে শুধু দুজন ফৌজ আছেন, একজন সময়ত্রী চ্যাটার্জি এবং আর একজন সুভাষিস মুন্সি। এই দুজন ফৌজ নিয়ে তিনি যে অসম্ভবকে সম্ভব করছেন, তা আমরা এই ফোন গল্পের আসরের এই পত্রিকাগুলো যখন হাতে পাই তখন বুঝতে পারি। কি অসাধারণ পরিশ্রম, কি অসম্ভব ভালো পরিকল্পনা, লেখক পছন্দ করা এবং লেখকদের দিয়ে ঠিক মতো লিখিয়ে নেওয়া, এই সব কাজটা তপন রায়চৌধুরী করছেন। এবং এটা বলা বাহুল্য যে বাংলা সাহিত্যে আমার অন্তত এর আগে ফোন গল্পের আসর বলে কোনো পত্রিকা, এই ধরনের কোনো পত্রিকা আমার চোখে পড়েনি। তো সেই হিসেবে এটা একটা ইতিহাস রচনা করছে তপন রায়চৌধুরী এবং তার দুজন ফৌজ নিয়ে, একটা ইতিহাস রচনা করছেন বাংলা সাহিত্যে, যেটা ভবিষ্যতে হয়তো তার মর্যাদা দেবে। এবার আসি গল্পের কথায়। ছোট গল্প, প্রথমেই বলি প্রথম গল্পটির কথা, যুদ্ধ, গৌড় বৈরাগী। গল্পটি আমার খুবই ভালো লেগেছে। প্রায় চলত শক্তিহীন একজন একাকী মানুষের গল্প লিখেছেন গৌড়, এবং শেষে তার যে উপলব্ধি, আমি খুব দীর্ঘ করব না বক্তব্য, কারণ একটু আগে একটা লেখা ভেসে উঠলো
কেউ একজন বলছেন যে কাউকে যে আপনার বক্তব্য একটু ছোট করুন, কারণ আমাদেরও বলতে হবে কি পড়তে হবে, এরকম একটা বললাম। সেই জন্য আমি সংক্ষিপ্তভাবে বলবো। তো এই গল্পের আসল উপলব্ধিটা হচ্ছে শেষ দিকে, যখন ওই প্রায় চলৎশক্তিহীন একাকী মানুষটি অলোকনাথ, সে রাস্তা পেরোতে পারছে না, কিন্তু যারা প্রাপ্তবয়স্ক মানুষ, যারা তাদের সাহায্য করা দরকার অলোকনাথকে কিংবা এই মানুষটিকে, তারা সব নিজের নিজের রাস্তায় যে যার চলেছে। তখন একজন শিশু, 12-13 বছরের বালক, তাকে বালকই বলবো, শিশু নয়, বালক, তো সে এগিয়ে এসে অলোকনাথকে রাস্তা পার করিয়ে দেয়। এবং তখনই অলোকনাথের উপলব্ধি হয় যে সে তার সামনের যুদ্ধটা জিতে যাবে। শিশুটা, এই বালকটিকে সে একটি ধন্যবাদও জানাতে পারেনি, এর জন্য তার মনে একটু আক্ষেপ হয়। এটাই হচ্ছে আসল উপলব্ধি লেখকের। অতি পাকা হাতের লেখক গৌড়, তিনি অতি সক্ষমভাবে মোচড় দিয়েছেন শেষে, গল্পের শেষে, যে এই শৈশবই হচ্ছে মানুষের সব থেকে প্রকৃষ্ট সময়, যখন মানুষ ইনোসেন্ট থাকেন। সেই সংস অফ ইনোসেন্স, উইলিয়াম ব্লেকের, যখন ইনোসেন্ট থাকেন তখন নিজের কথা না ভেবে বালকটি এই অলোকনাথকে হাত ধরে রাস্তা পার করে দেয়, বলে মে আই হেল্প ইউ। এই যে উপলব্ধি যে শৈশবই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সময়, এবং শৈশবেই মানুষ প্রকৃত মর্যাদায় প্রকৃতপক্ষে মানুষ থাকে, এই উপলব্ধিটা এই গল্পের মূল। গল্পটি আমার অত্যন্ত ভালো লেগেছে, এর জন্য আমি গৌড় বৈরাগীকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি দেবর্ষী সারোগীর সাক্ষাৎকার প্রসঙ্গে কিছু বলবো না, এটা গৌড় বৈরাগী অলরেডি বলেছেন। আমি সৌনকের সঙ্গে দেখা তার গল্পটির কথা বলবো। দেবর্ষী আমার খুব প্রিয় বন্ধু, আমরা একসঙ্গে কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতেও পড়তাম, খুবই প্রিয় বন্ধু। তো দেবর্ষী একটু সুররিয়ালিজমে বিশ্বাস করে, পরাবাস্তববাদী সে। গল্প এবং যা কিছু বলে লেখে সব তাতেই পরাবাস্তবতার ছোঁয়া থাকে। তো এই সৌনকের সঙ্গে দেখা গল্পটিতেও এই পরাবাস্তববাদের ছোঁয়া আছে। সৌনক একজন মানুষ ছিল, সে ছোট, তার বয়স কম ছিল না, বেশ প্রাপ্তবয়স্ক একজন মানুষ। আজকালে দেবর্ষীর সঙ্গেই রিপোর্টারের কাজ করতো সৌনক লাহিড়ী, আমরা অনেকে চিনি, লেখক হিসেবেও তাকে চিনি। তো সৌনকের মারা যাওয়ার পর সৌনকের সঙ্গে দেবর্ষীর যে দেখা হচ্ছে গল্পের শেষে, সেটা কিছুটা কেন, বেশ কিছুটা পরাবাস্তববাদের ছোঁয়া এই গল্পের মধ্যে আছে। যে মৃত সৌনক কারোর দিকে না তাকিয়ে ঘাড়ের ওপর শাল রেখে সে এগিয়ে আসছে, এবং সে একটু দূরে দাঁড়িয়ে থাকে তার প্রিয় বন্ধুর দিকেও একবার তাকালো না, মুখ ফেরালো না, মুখ নিচু করে গম্ভীর ভাবে সে হেঁটে চলে গেল। এই যে মৃত মানুষকে নিয়ে এই যে পরাবাস্তববাদী গল্পটি আমার ভালো লেগেছে। এরপরে আমি বলবো অলোক মুখোপাধ্যায়ের কেউ কোথাও নেই এবং দেবাশিস দের আয়না, এই দুটি গল্পের কথা। এই দুটি গল্পেই কিছুটা স্লেস, হিউমার এবং জাদু বাস্তবতার ব্যাপার আছে। আয়না গল্পটিতে তো প্রকৃত প্রস্তাবে খুবই জাদু বাস্তবতার উপস্থিতি আমি টের পেয়েছি, এবং কেউ কোথাও নেই এই গল্পেও একটা অদ্ভুত বিষয়ের গল্প, এটা একটা অদ্ভুত বিষয়ের গল্প। এবং এই গল্পে সে যে গল্পকার কিংবা যে বক্তা, সে একটা অদ্ভুত চিঠি পায় কিংবা একটা মেসেজ পায় যে একটা গল্প দিতে হবে আপনাকে, কিন্তু কোথা থেকে সে বারবার যোগাযোগ করতে চেষ্টা করে লোকটির সঙ্গে, কিন্তু লোকটির সঙ্গে তার দেখা হয় না। পরে একটা ঘটনা ঘটে এবং এইখানেই ঘটনার মধ্যে দিয়ে গল্পটা শেষ। এই গল্পটাতেও আমি জাদু বাস্তবতার একটু ছোঁয়া আমি পেয়েছি। আয়না গল্পটা খুবই ভালো লেগেছে। এতে যে হিউমার, স্লেস এবং ওই জাদু বাস্তবতাবাদ, অর্থাৎ রাজস্থানে গিয়ে একটা আয়না কেনার পর আয়নাটার সামনে যে যাচ্ছে সেই তার নিজের মনের সত্যি কথাটা বলে ফেলছে। এই যে ব্যাপারটা, এটার মধ্যে একটা বেশ দক্ষ লেখকের একটা পরিচয় আমি পেয়েছি। এরপরে আমি আসি অনুগল্পে চন্দন ঘোষের সংকট, খুবই ভালো গল্প। একজন লেখকের না লিখতে পারার সংকট, এটা আমাকে ছুঁয়েছে এই কারণে, কারণ ব্যক্তিগত হয়তো হয়ে যাচ্ছে, আমি এখন এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমিও এই না লিখতে পারার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি।
তো এই গল্পটা আমার ভালো লেগেছে। আর তৃতীয় গল্প যেটা অনুগল্প, আমার খুব ভালো লেগেছে বলবো, প্রগতিদের নিজের কথা। প্রগতি অতি সংক্ষিপ্ত গল্প লেখে, কথাও বলে খুব সংক্ষিপ্ত ভাবে, এবং এই নিজের কথা গল্পটি অত্যন্ত ভালো। একটা আসর হচ্ছে যেখানে প্রত্যেকে অনেক বক্তাকে ডাকা হচ্ছে তাদের নিজেদের কথা তারা বলবে বলে, এবং শ্রোতারা সেটা শুনবে। তো অনেকে অনেক দীর্ঘ করে বক্তব্য বলে যাচ্ছে, নিজের জীবনের কথা ইত্যাদি বলছে। তো যিনি আমি করে গল্পটি বলছেন, তিনি উঠে শুধু দুটো কথা বললেন, যে আমার বাবা চেয়েছিলেন আমাকে মানুষ করতে, তো আমি জানি না আমি মানুষ হতে পেরেছি কিনা। শুধু এই দুটি কথা বলেই তিনি স্টেজ ছেড়ে চলে যান। তখন ঘোষক যারা কিংবা যারা স্টেজে সঞ্চালনা করছিলেন তারা খুবই বিস্মিত হন এবং আশ্চর্য হন এবং বলেন যে আপনি এত কম বললেন, এখনো তো অনেক বলার সময় আছে। এইখানে গল্পটা শেষ, এবং এইখানে শেষ বলেই গল্পটা খুব ভালো লেগেছে। সত্যিই তো মানুষ হতে পারা এবং না পারা, এই দ্বন্দ্ব তো আমাদের সবসময় আলোড়িত করে। সুতরাং এইটা আমার খুবই ভালো গল্প লেগেছে। প্রতিবন্ধী অরুণ দে গল্পটি খুবই ভালো। বিশেষ করে আমি গল্পটা বলতে চাই না। প্রতিবন্ধী যাকে বলা হচ্ছে, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও চেতনার দিক থেকে প্রতিবন্ধী নয়। তিনি চেতনায় অত্যন্ত উন্নত, এবং উন্নত বলেই তিনি ওই তরুণী বউটিকে, তার শিশুকে দুগ্ধ পান করাতে সাহায্য করে। এরপরে আমি পড়েছি শতদ্রু মজুমদারের খনন গল্প সম্বন্ধে গৌড় বলেছেন। এখানেও আমি একই কথা বলতে পারি যে তপন রায়চৌধুরী সবই শেখাচ্ছেন, মানে তপন রায়চৌধুরীর নামটা এমনিই বলছি আমি, সবই শেখাচ্ছেন, কিন্তু গল্প কি করে লিখতে হয় সেটা কাউকে শেখাচ্ছেন না, শুধু নিজে ভালো ভালো গল্প লিখে যাচ্ছেন। এটাই একটা বলার কথা। তো খনন গল্পটা এরকমই, যদিও খনন শব্দটা দিয়ে, খনন এই নামের যে পত্রিকা, খনন নামটি লেখকের ভালো লাগেনি, শতদ্রুর ভালো লাগে না, বুঝতে পেরেছি। তারপরে ঢেউগুলি, সুব্রত ভৌমিক, ঢেউগুলি গল্পটি বেশ ভালো। এই গল্পে একটা পরিবার আরো অনেককে নিয়ে দীঘা বেড়াতে যায়, এবং দীঘা থেকে ফিরে আসার পর ছোট ছোট ছেলে মেয়েদের মুখ ভার, কারণ কয়েকদিন মুক্ত আকাশের তলায় তারা খুব আনন্দ করেছে, এখন আবার বাড়ির মধ্যে চলে আসতে হলো। তো এর মধ্যে যে জোয়ার ভাটার যে সাংকেতিক কাজ আছে গল্পের মধ্যে, অতি সূক্ষ্ম কাজ, তো এই কাজটা আমার খুব ভালো লেগেছে, এবং বোঝা যায় যে সুব্রত খুব বড় গল্পকার, কারণ তা না হলে জোয়ার ভাটার এই সাংকেতিক ব্যাপারটা উনি গল্পে এভাবে আনতে পারতেন। সিক্তা গোস্বামীর দেবদূত খুবই মানবিক গল্প। একজন মহিলা যাকে একটি যুবক দুর্ঘটনা থেকে রক্ষা করে, কিন্তু সেই যুবক তাকে বাড়িও পৌঁছে দেয় সেই মহিলাকে, কিন্তু সেই মহিলা তাকে ধন্যবাদ দিতেও ভুলে যান। তো শুধু তাকে মনে মনে উপলব্ধি করেন যে একজন দেবদূতের সঙ্গে দেখা হয়েছিল তার, এই দেবদূত না করলে তিনি হয়তো আজকে মস্তেই থাকতে পারতেন। ভালো গল্প এটা। এরপরে আমি বলবো সুজাতা করের বর্ণচোড়া গল্প। খুব দুঃসাহসিক একটা গল্প লিখেছেন সুজাতা কর, বর্ণচোড়া গল্পে এক শারীরিক প্রতিবন্ধী মেয়ের কথা আছে, এবং আছে খুব উচ্চবিত্ত সমাজের এক বর্ণচোড়া মানুষের কথা। এই গল্পটি পড়লে সেটা বোঝা যায় যে বর্ণচোড়া নামটা কেন দেয়া হয়েছে। এখানে যেসব ভাষা প্রয়োগ করেছেন সুজাতা খুবই দুঃসাহসিক ভাবে, এবং এই গল্পে এই ভাষাই প্রয়োগ হতে পারত, এটা আমার মনে হয়েছে। এই ক্ষেত্রে সুজাতা করকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি বলবো শেষে একটি কথা, ভ্রমণ বিভাগে সপ্তপদী লেখাটির কথা, মল্লিকা ব্যানার্জি। সপ্তপদী লেখাটি আমার অত্যন্ত ভালো লেগেছে। প্যারিস এবং সুইজারল্যান্ড ভ্রমণের কথা আমাদের জানিয়েছেন মল্লিকা ব্যানার্জি। প্যারিসে আমি নিজে গেছি, সুইজারল্যান্ড অবশ্যই যাইনি, প্যারিসে গেছি, সেই জন্য আমার খুব ভালো, আমার হয়তো সেই জন্যই বিশেষভাবে ভালো লেগেছে। তো এই ভ্রমণ কাহিনীতে আমি বলতে চাই যে সাদা কালো হলেও যে ছবিগুলি উনি দিয়েছেন, ফটোগ্রাফগুলি, সেগুলোতে যেন ভ্রমণ কাহিনীটা আরো সজীব হয়ে ওঠে, আরো প্রাণবন্ত হয়ে ওঠে। আমার গল্পের কথা বললো, সপ্তপদী সুইজারল্যান্ডে গেছে। প্যারিস এবং সুইজারল্যান্ড এই দুই দেশে, এই দুই শহরে ভ্রমণের কথা, যেখানে বার্ন বলে ক্যাপিটাল যে সুইজারল্যান্ডের, তার কথা আছে, আমাদের চার্লি চ্যাপলিনের কথা আছে,
যেখানে তিনি শেষ 10 বছর কাটিয়েছিলেন। সব মিলিয়ে এই ভ্রমণ কাহিনীটি আমার অত্যন্ত উন্নত মানের বলে মনে হয়েছে। আজকে এইটুকুই আমি বললাম। সবাইকে নমস্কার এবং শারদীয়া আগাম শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আবার নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ নীলাঞ্জন চট্টোপাধ্যায়। ছোট গল্প, অনুগল্প, ভ্রমণ এই 3টি বিভাগ নিয়েই তিনি ছুঁয়ে গেছেন, তার প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি এবারে প্রগতি মাইতিকে অনুরোধ করব কিছু বলার জন্য। প্রগতি মাইতি। প্রগতি মাইতি আছেন তো? আচ্ছা, আমরা তাহলে প্রগতি মাইতি হয়তো একটু অন্যদিকে আছেন। আমরা চলে যাচ্ছি অরিন্দম গোস্বামীর কাছে। অরিন্দম গোস্বামী যদি কিছু বলেন সবটা নিয়ে। ধন্যবাদ। সবার আগে এই যে কোন গল্পের আসর এই পত্রিকা বেরোলো এবং গতবারের থেকেও বড় করে বেরোলো। এবার সংখ্যা 300, পৃষ্ঠা সংখ্যা 300 পেরিয়ে গেল। এক সময় এটা বেরোবে কিনা, কিভাবে বেরোবে, এই নিয়ে আমরা আলোচনা করতাম। সেই দিনগুলো খুব দূরের নয়, কিন্তু সেখান থেকে আমরা যে এতটা আত্মবিশ্বাস পেয়ে গেলাম এবং এইরকম একটা পত্রিকা যেখানে 86 জন লিখছেন, যার মধ্যে 8খানা সেগমেন্ট, 9খানা সেগমেন্ট, ভাবাই যায় না। মানে গত 2 বছর 3 বছর আগে আমরা এটা ভাবতেই পারতাম না। তো সেই জায়গায় আমরা পৌঁছেছি। এইটা একটা খুব আনন্দের বিষয়। আর এই আনন্দ ভাগ করে নিতে আমরা যে এখানে 51-52 জন এসেছি, যাদের সবার লেখা আছে অলমোস্ট আমার মনে হয়, এবং সবাই যে এটা পড়বো শুরু থেকে শেষ পর্যন্ত, এইটা একটা বড় পাওয়া। এইটা একটা বড় পাওয়া। এর জন্য তপন দাকে কৃতিত্ব সময়ত্রীকে, সুভাষিস দাকে এবং এর পিছনে যারা যারা রয়েছেন, সক্রিয়ভাবে রয়েছেন, কিন্তু নাম প্রকাশ করতে অনিচ্ছা দেখিয়েছেন, তাদের সেই অনিচ্ছাকে সম্মান জানাই। তাদের সবার সাহচর্যে কোন গল্পের আসর এগিয়ে চলে। আমি এই পত্রিকাটি পাওয়ার পরে সবকটা সেগমেন্টের ঢুকতে এখনো সময় পাইনি। এর মধ্যে পরপর অনুষ্ঠান আছে, আপনারা দেখেছেন, ইত্যাদি ইত্যাদি কারণ, ব্যক্তিগত কিছু কারণ ছিল। আমি কয়েকটা সেগমেন্টে ঢুকেছি, সেগুলো একটু বলি। 2টো সেগমেন্ট আছে একটা একটা করে, তো সেইগুলো প্রথমে পড়ে নিয়েছি। তার মধ্যে একদম শুরুতে দেখবেন যে 2টো রচনা রয়েছে। একটা তপন বন্দ্যোপাধ্যায় বিশেষ রচনা, এক অলৌকিক শব্দের উৎস সন্ধানে। সত্যি এটা খুব একটা পড়বার মতো, আলাদা করে উল্লেখ করবার মতো এই বিষয়। আমাদের এখানে যে সেগমেন্ট গুলো আছে, মুক্ত গদ্য, এরকম সেগমেন্ট রাখা হয়নি হয়তো, কিন্তু এটা যদি এখানে রাখা হতো তাহলেও এরকম একটা লেখা খুব দরকার ছিল। এবং কত সাধারণভাবে একটি কথা, সেটাকে নিয়ে কত বিশদভাবে ভাবনা চিন্তা করা যায়, এই লেখাটি মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন। এই যে শব্দের উৎস, একটা শব্দ খুঁজে পাওয়া, এই শব্দ খুঁজে পাওয়া বা এই শব্দের উৎস, এটাই কিন্তু আবার অনুগল্প যদি আপনি পড়েন তাহলে চন্দন ঘোষ যে গল্পটি লিখেছেন শঙ্কর, এর সঙ্গে কিছুটা মিল পাবেন, এইটা আমার মনে হয়েছে এখানে। আর হচ্ছে যে দেবশ্রী সারোগীর যে সাক্ষাৎকার, দেবশ্রী সারোগীর গল্পটা আমি এখনো পড়িনি, কিন্তু সাক্ষাৎকারটা পড়লাম। তার মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছে, একক, একটু ভিড়ের থেকে দূরে সরে থাকা, বৃষ্টিকে পছন্দ করা, এই জিনিসগুলো খুব মানে বেশ কিছু আমার সঙ্গেও কিছু মেলে, তো সেই জন্য আমার সেখানেও খুব ভালো লেগেছে। অনুগল্প আমি বেশ কয়েকটা পড়েছি, সবগুলো পড়ে উঠতে পারিনি। অনুগল্পের সংখ্যা হচ্ছে সব মিলিয়ে 43। এটাই এই সংখ্যার দিক থেকে সব থেকে বেশি রয়েছে এখানে। এইটা আমি পড়ে উঠতে পারিনি। এর মধ্যে অনেকগুলো গল্প নিয়ে আলোচনা হয়ে গেছে, সেগুলো নিয়ে আমি খুব বেশি বলতে চাইছি না। প্রগতিদা যথারীতি এখানে এলেনও না, মানে যখন ওনার নামটা ডাকা হলো, যদি উনি বলতেন। প্রগতিদা যথারীতি 8 লাইনের গল্প। না না না, আমি এসে গেছি, আসলে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা 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 আচ্ছা,
প্রগতিদা যথারীতি 8 লাইনের গল্পই লিখেছেন, এবং এটা তো আমরা জানি যে যে কোনো সম্পাদককে বলাই যায়, যদি বলা আমার অনুগল্প যদি কোনোদিন কোনো সম্পাদক বলেন জায়গা হচ্ছে না, এটা ফিরিয়ে নিন, তখন আমি এরকম জানি যে বলতে পারবো যে প্রগতিদার যে গল্পটা আছে তার সেই গল্পের পায়ের তলায় যে অংশটা আছে তাতে আমার গল্পটা ঢুকে যাবে। তো এখানেও তাই হয়েছে, খুব এতটাই অল্প কথায় প্রগতিদা লেখেন, এবং সেখানে বাবা চেয়েছিলেন মানুষ করতে, এই নিয়ে গল্প। আর দু লাইন বললে তো গল্পটাই বলা হয়ে যায়। তো যাই হোক, এইখানে একটা এইটুকুই শুধুমাত্র কিউ দিয়ে রাখলাম, এখানে আপনারা পড়বেন। নীলাঞ্জন দা বললেন, নীলাঞ্জন দার দিদি তার যে আকাঙ্ক্ষা, এটাও আমাদের প্রচন্ড নাড়া দিয়ে যায়। অরুণদের প্রতিবন্ধী আর সক্ষম এর মধ্যে যে একটা বিভেদ এর যে একদম বৈপরীত্য, তো সেটাও খুব ভালো লেগেছে আমার। শতদ্রুদার মজার গল্প হয়েছে খনন। সুব্রতদা যথারীতি, সুব্রত বসু যথারীতি উনি একদম টান টান থ্রিলারের ভঙ্গিতে লিখেছেন, এবং একদম শেষকালে একটা চমক আছে, সেটাও আপনারা পাবেন। শিক্ষাদির গল্পে একটা মেদুরতা আছে, সেটা বলেছেন অনেকে, এবং একটা মন খারাপ করা ব্যাপার। সোনালী জানা একটা নতুন ধরন দেখিয়েছে, এবং সোনালী জানার গল্পটি বেশ ভালো, আপনারা পড়বেন। আর হচ্ছে যে সোনালী জানার গল্পটি যে বিষয়ের ওপরে, অমিত মুখোপাধ্যায়ের গল্পটিও প্রায় সেই বিষয়ের ওপরে। সোনালী জানার পরে হয়তো 3-4টে গল্পের পরে অমিত মুখোপাধ্যায় আছে, একটু টপকে গিয়ে যদি পড়ে নেন তাহলে একটা পাশাপাশি একটা কন্টিনিউটি কিন্তু আপনারা পেতে পারেন। এবং এই যে কোণঠাসা মানুষের একটা যে অমিতদার কাছে গল্পতে সেটা প্রতিবাদ হিসাবে এসছে, তো এটাও আমার খুব ভালো লেগেছে। আর গৌতম দত্তের গুড নাইট বলে একটি গল্প আছে, গল্পের শেষে একটা আশ্চর্য সমাপতন আছে। হ্যাঁ, সমাপতন কেউ পছন্দ করতে পারেন, কেউ নাও করতে পারেন, সেটা বিষয় তাদের। তো সেই সমাপতনটাই গল্পের এখানে মূল চাবিকাঠি, এটা আপনারা দেখবেন। সন্দীপ যাযাবর দত্তের একটা গল্প আছে কাক ও কবুতর বলে। কাক ও কবুতর, আপনারা জানেন যে এই সবই প্রতীক ব্যাপার। কাক এক ধরনের মানুষ, কবুতর এক ধরনের মানুষ, আর কোনো কথা বলা যাবে না, তাহলে গল্পটা চলে আসবে। আমি যে 5টি প্রবন্ধ আছে সে 5টি প্রবন্ধই পড়ে ফেলেছি। এই একটা বিষয় সেগমেন্ট যেটা আমি পুরোটাই পড়েছি। এক সময় প্রবন্ধ খুবই লিখতাম, এখন আমি মানে প্রবন্ধ কমই লিখতে পারি। তার কারণ হচ্ছে প্রবন্ধ লিখতে যে পরিমাণ সময় লাগে, একটা ভালো প্রবন্ধ লিখতে অনেকটা সময় চলে যায়, তাহলে আর এমনিতেই অনেকের কথা রাখতে পারি না, আরো পারবো না তাহলে আর। তো সেই জন্য প্রবন্ধ একটা আমার প্রিয় জিনিস। প্রবন্ধ অনুপম মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের এখন প্রাসঙ্গিকতা এই নিয়ে লিখছেন। চিরঞ্জয় চক্রবর্তী ওরা তো গাণিতিক সাহিত্য বলে একসময় একটা আন্দোলন শুরু করেছেন, 6 বলে একটা পত্রিকা পড়েছিলেন, এগুলো জানেন আপনারা সবাই। তো ছুটি গল্প রবীন্দ্রনাথের, সেটাকে একটা অন্য দৃষ্টিতে উনি দেখেছেন। যদিও সবাই যে সবসময় এর মধ্যে গাণিতিক খুব সন্ধান খুঁজে পাবেন এমনটি যেমন আমি পাইনি আর কি। হ্যাঁ, খুব গাণিতিক সন্ধান যে এর মধ্যে আছে এরকম যে পাবেন, আমি যেমন পাইনি, অনেকে হয়তো পাবেন, আমি হয়তো পাইনি। যাই হোক, মেঘের দুপুর এই বিষয়কে কেন্দ্র করে মানস শুভ্র সরকার লিখেছেন, বেশ কয়েকটি রচনাকে খুঁজে বার করেছেন উনি। প্রসঙ্গক্রমে বলি, এই মেঘের দুপুর, মেঘলা দুপুর, বর্ষাকালের দুপুর ছুটি গল্পেও আছে। তো এর মধ্যে দিয়ে এটা খুঁজে বার করেছেন, এটা আপনাদের ভালো লাগবে। সুভাষিস ঘোষ অনুগল্পের একাল সেকাল এবং তার চরিত্র সন্ধান, বৈশিষ্ট্য 10খানি পরপর বৈশিষ্ট্য লিখেছেন। এটা কিন্তু একটা মানে দেখে রাখার মতো, সংগ্রহ রাখার মতো একটা ব্যাপার। আর কাকলি দেবনাথ লিখেছেন মেয়েদের কলমে মেয়েদের কথাই বেশি উঠে আসে, এই নিয়ে একটি কথা। এ নিয়ে কেউ কেউ হয়তো একমত হবেন, কেউ কেউ হয়তো হবেন না। প্রবন্ধের কাজও হয়তো তাই, যে একটা ভাবনাকে চিন্তাকে উস্কে দেওয়া। হ্যাঁ, একমত করাই সবসময় যে তার লক্ষ্য সেটা নাও হতে পারে, অন্তত আমার মতে। এবং আমি বললাম যে আমি ছোট গল্পতে এখনো ঢুকিনি, শিশু কিশোরের গল্পতে ঢুকিনি, ভ্রমণ এবং রম্য রচনা এটাতে ঢুকিনি। এই 4টে খুব প্রিয় বিষয়, এগুলো আমি রেখে দিয়েছি যে শেষকালে ওই ছোটবেলায় বলতাম না যে
যেটা সব থেকে খেতে ভালোবাসি সেটা শেষকালের জন্য রেখে দিই, সেগুলো এখন আমি রেখে দিয়েছি, এগুলো আমি পরে সময় মতো মুখে পুরবো। আর হচ্ছে যে কিন্তু একটা বিষয়ে একটা সেগমেন্ট আমি পড়েছি, সেটাতে মাত্র দুটো নিয়ে, অনুবাদ গল্প। অনুবাদ গল্প একটি বাজি গল্প, সেটা বাজি গল্পটির শিরোনাম, চেকবের একটি গল্প, সেটা তপনদা নিজে করেছেন অনুবাদ, সেটা চমৎকার হয়েছে। কিন্তু তারও আগে একটি গল্প আছে, সেটা হচ্ছে স্বপনদা করেছেন, স্বপন নাগ, এবং তিনি কমলেশ্বর হিন্দি, তার একটি গল্প অনুবাদ করেছেন, চপ্পল। অসাধারণ লেগেছে। আমি এ পর্যন্ত যে কটি রচনা পড়েছি, আমার এখনো পর্যন্ত মন পুরো অধিকার করে আছে এই চপ্পল। যদি আমার রেকমেন্ডেশনে ভরসা করেন তাহলে দেখবেন একবার গল্পটা পড়ে। ধন্যবাদ তপনদা, বলে ফেলেছি সময়ের মধ্যে। খুব ভালো, দারুণ বলেছেন, সুন্দর, একদম ছুঁয়ে গেছেন। এইবারে আমি প্রগতি মাইতিকে অনুরোধ করছি কিছু বলার জন্য। প্রগতি মাইতি। হ্যাঁ, আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল কয়েক সেকেন্ডের জন্য আর কি, আর তখনই নাকি আপনি নামটা ডেকেছিলেন। তো যাই হোক, আসলে সবাই আলোচনাটা খুব দীর্ঘায়িত করছে, আর আমি প্র্যাকটিক্যালি শনিবার রাত্রিবেলা পত্রিকাটা পাই, রবি সোম মঙ্গল, বুঝতেই পারছেন। আর তপনদা ব্যক্তিগতভাবে জানেন আমি ব্যক্তিগত জীবনে ভীষণ ভাবে ডিস্টার্বড আছি আর কি। তবুও আজকের অনুষ্ঠানটা আমি থাকবো বলেই আর কি জাস্ট কতগুলো গল্প পড়তে পেরেছি, সবাইকে ছুঁয়ে যেতে পারিনি, অবশ্যই সেগুলো পড়বো। এবং কারণ ফোন গল্পের আসর আমার অত্যন্ত আদরের বা ভালো লাগার একটি পত্রিকা। রমানাথ রায় আমাকে এই সংগঠনের সঙ্গে যুক্ত করেছিলেন। তো আমি গৌর বৈরাগীর সম্পর্কে আর কি বলবো, 30 বছরের বেশি আলাপ। তিনি যুদ্ধ বলে একটি ছোট গল্প লিখেছেন আর কি। আমাদের একেবারে স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক যে সমস্যা মানুষের জীবনের, মানে সহজ কথা যায় না বলা সহজে, কিন্তু এই সহজ কথা নিয়েই তিনি এই যে গল্পটা লিখেছেন, যুদ্ধ গল্পটি, এটা আমাকে খুব ছুঁয়ে গেছে। এবং অলোকনাথের ওই শেষ কথাটা, সেটা হচ্ছে তবে এটুকু রাখতে পারে জয়, তবে এটুকু বুঝতে পারে, মানে অলোকনাথ বুঝতে পারে আর কি, এটুকু বুঝতে পারে জয়টা আর বেশি দূরে নেই। এই যে যুদ্ধ, যে বাচ্চাটা ওই যে পার করে নয়, জয় আর বেশি দূরে নেই। অর্থাৎ এই যে মানে ইতিবাচক সমাপত, মানে সমাপ্তি ঘটিয়েছেন, মানে অসাধারণ অসাধারণ লেগেছে। আর গৌরদার সম্পর্কে বেশি কথা বলার জায়গা নেই। আর এবারে আছি অরিন্দম গোস্বামী, জলের তলায় রূপমহল, একটা সার্থক ছোট গল্প। আর ওই সবাই বলেছেন কৃষ্ণেন্দু অবসরের ওই ডায়েরি, বাড়িতে পুরোনো ডায়েরি পাতা উল্টানো, মানে তারপরে তার মধ্যে যে যন্ত্রণাগুলো বা এগুলো আসছে, নানান রকম চিন্তার রিফ্লেকশন গুলো আসছে। আর শেষ লাইনটা আমাকে মানে ছুঁয়ে গেছে, অলোক মুখোপাধ্যায়ের কেউ কোথাও নেই। এইটাও খুব ছোট গল্প, এটা আমার খুব ভালো লেগেছে। একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো, মেসেজটা হচ্ছে একটা মন খারাপের গল্প চাই, শারদ সংখ্যায় সীমাবদ্ধতা। এই যে গল্পকার প্রথমে এই কথাটা বলেই পাঠকের একটা আগ্রহ বাড়িয়ে দিলেন। হ্যাঁ, এবং আবার তিনি বলছেন আমি মাঝে মাঝে খোঁজ নেব গল্পটা শেষ হবে কিন্তু। হ্যাঁ, এইভাবেই পাঠকের আগ্রহটাকে সৃষ্টি করা এবং শেষ পর্যন্ত এটা নিয়ে যেতে পারা, এটা মানে মুন্সি অনাদক। সোনালী জানার অনুগল্প চেকমেট, এটি অসাধারণ স্টাইল অবলম্বন করেছেন। অনুগল্পে এই ধরনের স্টাইল খুব কম দেখা যায়, আমি এটাকে খুব ভালো মনে করি। মেধার এখানে আছে, যোগ আছে, একেবারে বর্তমান সমাজ চিত্র তুলে ধরেছেন সোনালী জানা। অমিত মুখোপাধ্যায় জাগরণ, এটিও একটি অনবদ্য অনুগল্প। হ্যাঁ, মানে এই গল্পটাও একবারে বর্তমান সময়ের খুব সুন্দরটা এঁকেছেন, বর্তমান সময়টাকে। আর গীতান চরিত্রটা
একদম ব্যতিক্রমী একটা চরিত্র। অমিত এই জিতান চরিত্রটাকে একবারে অন্যরকম ভাবে এঁকেছে। অভিজিৎ দাশগুপ্তের স্বপ্ন খাদান, এই স্বপ্ন খাদান প্রান্তিক জীবনের ছবি। কুমড়ি চরিত্রটি বড় চমৎকার, মানে সত্যি মন ছুঁয়ে যায় কুমড়ির চরিত্রটি। সুজাতা করেন বর্ণচোরা, এটাও খুব সুন্দর। রঙ্গোলিকে যেভাবে এঁকেছেন তা আমাদের রাজ্যে দেশে আজ উঠতে চলছে। তবে ব্যতিক্রম হলো রঙ্গোলি একটা হিজড়ে, তবু তার রেহাই নেই। এই যে এখানে মনে হয় আমাকে নীলাঞ্জন দাও বলেছেন, যেটা হচ্ছে যে ওর শব্দ ব্যবহারের যে দক্ষতা, এটা আমাকে মুগ্ধ করেছে। তনুগান্ধী পণ্ডিতে ওদের কথা, এটাও হচ্ছে অন্যরকম অনুগল্প। শালিক ও বেড়াল নিয়ে লিখেছেন, যা মন ছুঁয়ে যাচ্ছে। আর শেষ লাইনটা আমাকে খুব মুগ্ধ করেছে। সবশেষে বলবো, আমি আগেই বলেছি যে আমার সব লেখা পড়া সম্ভব হয়নি। আমি ব্যক্তিগতভাবে ভীষণ ডিস্টার্ব অবস্থায় আছি। সমস্ত গল্পই পড়বো, আমার ব্যক্তি পরে সময় হলে জানাবো। তপন রায়চৌধুরী অনুবাদ গল্প বাজি, আনসব চেকভের দ্য বেটের অনুবাদ করেছেন। প্রথমত গল্পটি বেছে নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। আর অনুবাদ করা খুব কঠিন। আমি একসময় নিজে প্রচুর অনুবাদ করেছি, এখন যথাসম্ভব এড়িয়ে চলি আর কি। অনুবাদ করাটা খুব কঠিন, কিন্তু তপনদার অনুবাদে প্রাঞ্জলতা, এইটাই হচ্ছে যে অনুবাদ একটা ভাষা থেকে বাংলায় তর্জমা করা, প্রাঞ্জলতা না থাকলে যদি পড়তে গিয়ে বারবার মানে হোঁচট খেতে হয়, এটা কিন্তু এই গল্পের নেই। একেবারে প্রাঞ্জল, মানে এই জন্যই গল্পটা আমার আরো বেশি এমনি তো আন্তর্জাতিক হবে বড় লেখক, আর গল্পের সিলেকশনটাও ভালো করেছেন, ভীষণ ভালো। তো আমার যেটা ভালো লেগেছে যে এই অনুবাদ গল্পে যে প্রাঞ্জলতা যেন, অর্থাৎ পাঠককে যেন হোঁচট না খেতে হয়, তাকে যেন আবার ভাবতে হয় না যে এটা কি হলো, কি বার্তা এলো, প্রত্যেকে কি খেয়ে, এটা কিন্তু সুন্দর অনুবাদ করেছে। তো আমি কোন গল্পের আসরের অন্য লেখাগুলো পড়বো। আপাতত আমার এই সমস্ত সমস্যার মধ্যেও আমি এইটুকু পড়ে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, এর জন্য নিজেকে খুব গর্বিত মনে করছি। ধন্যবাদ সবাইকে, আরো শুভেচ্ছা। ধন্যবাদ প্রগতি মাইতি, সুন্দর বলেছেন, মোটামুটি সব টুকটুক করে ছুঁয়ে ছুঁয়ে ভালোই বলেছেন। এইবারে আমি অনিন্দিতা মল্লিককে অনুরোধ করছি কিছু বলার জন্যে। ভ্রমণের উপরে অনিন্দিতা মল্লিক নিজেও ভ্রমণ বিষয় লিখেছেন, একটু যদি ভ্রমণ নিয়ে সামান্য কিছু বলেন। অনিন্দিতা মল্লিক। ধন্যবাদ তপনদা। আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে। প্রথমত বলি, এই ফোন গল্পের আসরে যুক্ত হওয়ার আমার যে সূত্রটুকু ছিল সেটা সময়ত্রীর পোস্টে আমি দেখি এরকম এখানে গল্প জমা দেওয়া যাবে। তারপর থেকে আমি নিরবচ্ছিন্ন ফোন গল্পের আসরের লেখার সঙ্গে যুক্ত হয়ে গেছি এবং খুব ভালো লাগে একটা পত্রিকা কত সুন্দর করে প্রকাশিত হয়। আমি খুব নভিশ একজন মানে আমি নিজেকে লেখক বলতে চাই, আমি লিখতে চাই, লিখতে চেষ্টা করি, জানি না কতটা ভালো লেখা হয়। আর এর আগের বারেও আমি আমার কাছে ভ্রমণ কাহিনীর মধ্যে অনেকটা আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে কথা? হ্যালো, প্রথম দিকে হচ্ছিল, একটু কেটে কেটে যাচ্ছে এখন। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে, অনেকটাই ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। ভ্রমণ কাহিনী শুনতে আমার খুব ভালো লাগে এই জন্য যে ওই সব জায়গায় শোনা যাচ্ছে না আপনার কথা, যে কোনো কারণে ডিস্টার্ব করতে শোনা যাচ্ছে না। আপনার নেটওয়ার্কটা উইক আছে, আপনি জায়গাটা একটু পরিবর্তন করুন, তাহলে শোনা যাবে। না, একটু কেটে কেটে যাচ্ছে। প্রথম দিকে ঠিক ছিল, প্রথম শুরুটা একদম ঠিক ছিল।
আমি একটু জায়গা পরিবর্তন করলাম, এটা কি শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না। না, অসুবিধা হচ্ছে। এটা নেটওয়ার্কের প্রবলেম, জায়গাটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হ্যালো, এবার কি শোনা যাচ্ছে? এবার ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার বলুন। আচ্ছা, আমি আমার নেটটাকেও একটু চেঞ্জ করলাম, অন্য নেটে এলাম। যদি শোনা যায় তাহলে বলতে শুরু করি। একদম ঠিক আছে। হ্যাঁ, ভ্রমণ কাহিনী আমার কাছে একটা ওই দিগদর্শন। আমি ভ্রমণ কাহিনী পড়তে ভীষণ ভালোবাসি, সেইখান থেকেই একটু চেষ্টা যে নিজেও একটু ভ্রমণ কাহিনী লিখি। আমার কাছে বইটি এসে পৌঁছেছে শনিবার, হাতে আমার কাছে সময়টা খুবই অল্প ছিল, সেজন্য আমি প্রথমেই ওই আর কে কি কোথায় বেরিয়েছে এই লেখাটা পড়ে ফেলেছি। আমাকে তপনদা বলতে বলেছিলেন, পড়িনি আর অন্য কিছু এটা বলবো না, কিন্তু সবাই খুব বিস্তারিত আলোচনা করেছেন এবং ফোন গল্পের আসরে যত লেখা থাকে আমি অল্প অল্প করে তার স্বাদ নিতে থাকি। এক্ষেত্রে আমি একটুখানি আজকে যদি ভ্রমণ কাহিনীগুলোর কথা আলোচনা করি আমার খুব ভালো লাগবে। প্রথমত প্রত্যেকটা ভ্রমণ কাহিনীতেই আমি খুব একটা ভীষণ আনন্দ পাই, আমি নিজে বেড়ানোর আনন্দ পাই এবং আমার কাছে ভ্রমণ মানে শুধু সেই জায়গাটা দেখা নয়, সেইখানের মানুষকেও দেখা, অবশ্যই তার সঙ্গে প্রকৃতি জুড়ে থাকে। একদম শুরুতে আছে চিকমাগালোর নিয়ে লেখা, আমার যাওয়া হয়নি কিন্তু ভীষণ ওই একটা নীলগিরির ভালো লাগা তো আমার কাছে রয়েছেই, খুব ভালো লেগেছে প্রকৃতির বর্ণনা। এক জায়গায় লিখছেন, মেঘ এমন ভাবে ঘন হয়ে এলো যে সামনে ৩-৪ ফুট দূরত্বে কি আছে তা বোঝা দায়। কুয়াশা যেন আমাদের জিভকে ঘিরে ধরেছে এক অদৃশ্য চাদরের মতো, চোখে পড়ে না কিছু, কেবল অনুভবে ধরা দেয় পাহাড়ের এক মোহময় জাদুকরী সৌন্দর্য। আমি কিরম চিকমাগালুরের প্রেমে পড়ে গেলাম এই কথা পড়ে। তারপরে লিখছেন, পথের প্রতিটি বাঁক যেন আমাদের টেনে নিয়ে চলেছে এক অজানা জগতের দিকে, গা ছুঁয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস, মাঝে মাঝে গাছের ডালে জমে থাকা জল টুপ করে ঝরে পড়ছে জিভের ছাদে। এক অনন্য বর্ণনা, ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। এরপরে সীমানার কাছাকাছি, এ জায়গাও আমার ঘোরা নয়, সেখানে অবশ্যই মরুভূমি দেখার কথা দীপারুণ ভট্টাচার্য লিখেছেন, তার সঙ্গে তিনি লিখেছেন মানুষের কথা। এইটা আমার কাছে ভীষণ নাড়া দিয়েছে। তিনি লিখছেন এমন একজনের কথা, ওইরকম শুকনো জায়গায় যেখানে বহু দূর থেকে একটি জায়গাতেই মাত্র জল পাওয়া যায়, সেখানে তিনি দেখছেন একজন জল তুলে উঠের গাড়িতে ট্যাঙ্কার ভর্তি করছেন, তার নাম কমল সিং, এবং তিনি নিজের খরচে গ্রামে গ্রামে জল তুলে বিনা পয়সাতে পৌঁছে দেন। যাদের বয়স হয়ে গেছে, যারা এত দূর থেকে জল নিয়ে যেতে পারে না, তারা এই জল সেবার দৌলতে বেঁচে থাকে এবং তার সঙ্গে তিনি পাখপাখালি পশু তাদের জলের ব্যবস্থাও রাখেন। লেখক বললেন, চোখে জল এসে গেল। এটা পড়তে গিয়ে আমারও চোখে জল এসে গেল। আমার লেখার সঙ্গে পথের জায়গায় খুব মিল হয়ে গেছে শঙ্খ সান্যালের লেখা, তিনি মদমহেশ্বর নিয়ে লিখেছেন। আর আমিও ওই মদমহেশ্বরের পথেরই একটা খুব, তিনিও লিখেছেন সেই জায়গাটির কথা রাশিগ্রাম, আমিও লিখেছি রাশিগ্রামে। আমি আসলে কাটিয়েছি মদমহেশ্বর যাইনি, রাশিগ্রামে কাটিয়েছি। মদমহেশ্বর যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, যেটা আমি যে সময় গেছিলাম সে সময় সম্ভব ছিল না, আমি অবশ্যই যাব। এবং ওই যে বুড়া মদমহেশ্বর এবং জঙ্গলের মধ্যে এই যে বর্ণনাগুলো আমাকে ভীষণ রকম ভাবে আকৃষ্ট করেছে ওই জায়গাটায় যাওয়ার ক্ষেত্রে। পায়েল চট্টোপাধ্যায় আমার খুব কাছের মানুষ, আমরা এক জায়গাতেই প্রায় প্রতিদিন আমাদের দেখা হয়।
পায়েল খুব ভালো লেখে, এবং পায়েল ওই মিশে যেতে পারে মানুষের মধ্যে। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া যে জায়গার কথা লেখা যায়, ঠিক সেরকমই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের খুব প্রিয় একজন লেখক। তার জড়িয়ে থাকা লাভপুর এবং ফুল্লরার মন্দির সেই নিয়ে লিখেছেন। আমার মনে হয় সবাই একবার পড়ে দেখুন, আর আমার যেরকম খুব ইচ্ছে করেছে আমিও যাব। এর আগে নীলাঞ্জন বাবু বলেছেন সপ্তপদীর কথা, যেখানে প্যারিস এবং সুইজারল্যান্ড, ও তো আমাদের স্বপ্নের জায়গা, আমরা যেতে চাই সব সময়। ভালো লেগেছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে জায়গাটাকে আমরা এই ভারতবর্ষে আমরাও কোথাও অনেকটা দূরে ঠেলেই রাখি, হয়তো সেখানের যোগাযোগ ব্যবস্থার জন্য। খুব সম্প্রতি আমরা বেশ যাতায়াত করছি নর্থ ইস্ট, মিজোরাম। এই মিজোরামে যে এরকম একটি প্রত্নতাত্ত্বিক জায়গা, একটা সাইট ছিল, সেটা আমার জানা ছিল না। এই যে নামগুলো, ভাংচিয়া, এবং তার মধ্যে যে রহস্য, সেখানে সেটা কে তৈরি করেছিল, সেইখানের সভ্যতা, এটা আজও আবিষ্কৃত হয়নি। তো এটা আমাকে একটা অন্য রকম ভাবনায় পৌঁছে দিয়েছে, এবং সেখানের যে লিপিগুলো রয়েছে তার সঙ্গে মিশরের লিপির ভীষণ মিল। আমি বহু বছর পরে আবার আমার মেয়েকে পড়াতে গিয়ে ইজিপশিয়ান সিভিলাইজেশন যখন পড়ছিলাম, তখন হায়ারোগ্লিফিকের কথা পড়ি, এবং সেই হায়ারোগ্লিফিকের সঙ্গে যে মিল, এবং এটাকে বলা হচ্ছে পেট্রাগ্লিফিক। আমার খুব মনে হয়েছে এই জায়গাটার কথা, তিনি যে বেরিয়ে এসেছেন এবং তারপর লিখেছেন, একটা অন্য রকম ভাবনায় আমাদেরকে, বা আমরা ওই বেরিয়ে পড়তে তো চাই, সে বেরিয়ে কোথায় পড়বো সেরকম একটা পরিকল্পনার জায়গা দেবে। ফোন গল্পের আসর পড়বো আমি তো অবশ্যই, প্রত্যেক বছর পড়ি, এবং আমি শুধু একা পড়ি না, আমি আমার বন্ধুদেরও পড়াই। আর এটা আমার খুব গর্বের জায়গা যে এখানে আমি লিখি। তপন বাবুকে অনেক ধন্যবাদ আমাকে আজকে একটুখানি বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ অনিন্দিতা মল্লিক। ভ্রমণের উপরে খুব সুন্দর বলেছেন, সবগুলোই একটু একটু ছুঁয়ে ছুঁয়ে, তারপর নিজের অনুভবের কথাও জানিয়েছেন। আমি এবারে শুভাশিস ঘোষকে বলবো কিছু বলার জন্যে। শুভাশিস যদি প্রবন্ধ বিষয়ে কিছু বলেন। শুভাশিস ঘোষ। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। আসন্ন শারদোৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করব। দীর্ঘক্ষণ চলছে, ফলে সম্পাদক যেটা বলেছেন আমি সেই বিষয়ের মধ্যেই থাকার চেষ্টা করব। পত্রিকা পেয়েছি, পত্রিকা পাওয়ার পর যে কথাগুলো এর আগেও অন্যান্য বক্তারা, আলোচকরা যে কথা বারবার বলেছেন, আমিও সেটা দিয়ে শুরু করব। যে ফোন গল্পের আসর এই সংখ্যা অন্তত, বা এর আগেও 3-4টে সংখ্যা, শেষ 3-4টি সংখ্যা যদি এক কথায় প্রকাশ করতে বলা হয়, তাহলে বলতে হয় যে এটা একটা বিস্ময়। কারণ আমরা যা শুনলাম, প্রকাশ্য টিম বলতে সম্পাদক সহ 3 জন, নেপথ্যে আরো কয়েকজন আছেন যাদের নাম প্রকাশ্যে আসছে না। তা যদি নেপথ্যে যারা রয়েছেন তাদের বাদ দিয়ে আমি ধরি যে প্রকাশ্য 3 জনের টিমের পক্ষ থেকে এইরকম একটি পত্রিকা, এইরকম মানের পত্রিকা, এবং প্রায় নির্ভুল, প্রায় মুদ্রণ প্রমাদহীন একটি পত্রিকা এভাবে করা যে সম্ভব, সেটা একটা বিস্ময়ের বিষয় আর কি। আমি এবারে আর বেশি বাড়তি কথা বলবো না, মূল বিষয়ে চলে আসছি, আমার আলোচনার বিষয়ে। যে কোনো একটি পত্রিকার ক্ষেত্রে যদি কোনো নতুন পাঠক কোনো পত্রিকা হাতে নেন, তাহলে সেই পত্রিকা সম্পর্কে ধারণা তৈরি করতে প্রথমে দেখেন অবশ্যই পত্রিকার সম্পাদকীয় থেকে একটা ধারণা তৈরি হয়, এবং তারপর পত্রিকার প্রবন্ধ বিভাগে নজর দেন। অন্তত যে কোনো নিবিষ্ট পাঠকের পক্ষে সেটাই করা সম্ভব, মানে করেন আর কি।
যে কি প্রবন্ধ লেখা হয়েছে, বিষয় কি, এবং তারপর অবশ্য কে লিখেছেন সেটাও গৌণ। মুখ্যত থাকে যে কোন বিষয়ের প্রবন্ধ লেখা হচ্ছে। এই দুটো মানে বিভাগকে কেন্দ্র করেই কোনো একটি পত্রিকার কিন্তু আইডেন্টিটি তৈরি হয়, একটা পরিচিতি তৈরি হয় যে কোন পত্রিকা কোন ধরনের। তা ফলে ফোন গল্পের আসরেরও কিন্তু এই আইডেন্টিটি হচ্ছে তার প্রবন্ধ এবং নিবন্ধ বিভাগ। এই সংখ্যায় 5টি প্রবন্ধ মনোনীত করেছেন সম্পাদক। 5টি প্রবন্ধই কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়ের, মানে বিষয় বৈচিত্র্যে প্রত্যেকটি কিন্তু অনন্য। এবং সব থেকে বড় বিষয় হলো যে 5টির মধ্যে একটি বাদে বাকি 4টি প্রবন্ধের বিষয় হচ্ছে কিন্তু সাহিত্য ভিত্তিক, সাহিত্য নির্ভর। সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে 4টি প্রবন্ধে আলোচনা হয়েছে। এবং যে প্রবন্ধটি প্রথমে আছে সেইটি সরাসরি সাহিত্যের ওপর আলোচনা না হলেও সেই প্রবন্ধটি এই সময়ে দাঁড়িয়ে, এই সমকালের অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নির্বাচিত করেছেন। প্রবন্ধটি লিখেছেন অনুপম মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা প্রসঙ্গে। আমি আগেই বলেছি যে এটা এই সময় অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত জরুরি কিছু বিষয় তিনি আলোচনা করেছেন। তবে এই প্রসঙ্গ, মানে এই প্রবন্ধ সম্পর্কে আমার একটু অনুযোগ রয়েছে যে প্রবন্ধটির যে সমস্ত বিষয় তিনি ছুঁয়ে গেছেন, যে সমস্ত বিষয় উত্থাপন করার চেষ্টা করেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আরো একটু বিস্তারিত আসা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। মানে এই বিষয়টা দাবি করছিল এই প্রবন্ধের আরেকটু বিস্তার, এবং এই প্রবন্ধের এটা ব্যাপ্তিটা যদি আরো 2 কি 3টে পাতা বাড়তো তাতে হয়তো একটু পত্রিকার স্বাস্থ্য বৃদ্ধি হতো, কিন্তু এই অতৃপ্তির জায়গাটা থাকতো না। তা সত্ত্বেও যেটুকু লিখেছেন অত্যন্ত চমৎকার। আমি আজকে যারা আছেন কম বেশি সবাই পত্রিকার লেখক, তাদের সবার কাছে অনুরোধ করব যে এই প্রবন্ধটা অবশ্য পাঠ্য হিসেবে মনে করি এটা পড়বেন আর কি, পড়া অত্যন্ত জরুরি। দ্বিতীয় যে প্রবন্ধ গল্প পাঠ, যদিও এই প্রবন্ধ সম্পর্কে আগেও 2-1 আলোচনা করেছেন, চিরঞ্জয় চক্রবর্তী। প্রাবন্ধিক এই লেখার একেবারে প্রথমেই তিনি বলেছেন, স্বীকার করেছেন যে এটা কোনো ওই তাত্ত্বিক আলোচনা গল্প পাঠ কেমন করে করা উচিত, গল্প পাঠের পর তার বিশ্লেষণ কেমন হওয়া উচিত, কিংবা পাঠ প্রতিক্রিয়া কিভাবে ব্যক্ত করা উচিত, আমি ঠিক সেই রকম কোনো তাত্ত্বিক আলোচনার মধ্যে যাচ্ছি না। তিনি অত্যন্ত সহজ সরল ভাবে একটি গল্পকে কিভাবে পাঠ করা যায়, পাঠ করা উচিত বা পাঠ করা যেতে পারে সেটা তুলে ধরেছেন। এবং সব থেকে মানে যেটা ভালো লেগেছে, তিনি সমস্ত পাঠকের জন্য এমন একটি গল্পকে তিনি নির্বাচন করেছেন যে বাংলা ছোট গল্পের পাঠক রবীন্দ্রনাথের ছুটি গল্প পড়েননি আমার ধারণা, এরকম খুঁজে পাওয়া খুব দুষ্কর আর কি, খুব কঠিন কাজ আর কি। তো ফলে তিনি এমনই একটি গল্পকে নির্বাচন করেছেন যাতে এই প্রবন্ধের পাঠক সবাই রিলেট করতে পারেন গল্পটা তাদের আগে পড়া। ফলে তিনি কি বলতে চাইছেন, কিভাবে গল্পটা পাঠ করা উচিত, এবং গল্প পাঠের পর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে গল্পটার ওপর আলো ফেলা চমৎকার ভাবে করেছেন। সব থেকে ভালো লেগেছে আমার যেটা, যে এই গল্পের মাঝখানে ওই একটি ছোট্ট প্যারাগ্রাফ, সম্ভবত 3-4 লাইনের একটি প্যারাগ্রাফ বিন্যাস বলে তিনি লিখেছেন। চমৎকার লিখেছেন। আমার ধারণা যারা পড়বেন তারাও বুঝবেন আর কি, বা যারা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন তাদের নিশ্চয়ই বিষয়টা খুব ছুঁয়ে গেছে। বিন্যাস বলতে উনি বলছেন যে মানুষের জীবনের যে আমাদের যে প্রচলিত বিন্যাস এর আগে ছিল, এখন মনে রাখতে হবে ছুটি গল্প লেখা হচ্ছে আজ থেকে প্রায় 131-32 বছর আগে, এবং যখন লেখা হচ্ছে তখন বাংলা ছোট গল্পের বয়স কিন্তু খুব বেশি নয়। তার কয়েক বছর আগে থেকে বাংলা ছোট গল্পের যে আদর্শ যে ফর্ম, রবীন্দ্রনাথের হাতেই যে ফর্মটা তৈরি হয়েছে তিনি শুরু করেছেন, তারপর এই ছুটি গল্প লেখা হচ্ছে।
এই সময় এসেই কিন্তু এই বিন্যাসটা তিনি নিজেই ভাঙছেন, যে মানুষের জীবনের যে বিন্যাস আগে ছিল আমাদের, যে সাধারণত এটা মানে এমনকি এখনো আছে, বা এর মধ্যে যে কয়েক হাজার উপন্যাস লেখা হয়েছে বা ছোট গল্প লেখা হয়েছে বাংলা সাহিত্যে, সেই জীবনের বিন্যাসকে খুব বেশি অস্বীকার করা হয়েছে বলে এখনো পর্যন্ত হয়নি। কিছু কিছু ব্যতিক্রম আছেই। সেই বিন্যাসটা কিরকম? সাধারণত প্রথমে একটা বদ্ধ জীবন থাকে, তারপর মুক্ত জীবন, সবশেষে নিত্য মুক্ত। এটা হচ্ছে সাধারণ বিন্যাস। এখানে প্রাবন্ধিক বলছেন, ছুটি গল্পে এসে ফটিক চরিত্রটার এই জীবনের বিন্যাসটাকে কিন্তু রবীন্দ্রনাথ পাল্টে ফেলছেন, ভেঙে দিচ্ছেন। আজ থেকে 130-32 বছর আগে ভাবুন, আগে হচ্ছে এই ফটিকের জীবনে আগে মুক্ত, পরে বদ্ধ, তারপর নিত্য মুক্ত। আমরা যদি একটু ছুটি গল্পটা একটু যদি মনে করি, ফটিক হচ্ছে একেবারে গ্রাম্য জীবনে অভ্যস্ত একটি গ্রামীণ বালক। তার কাছে জীবন, তার কাছে দুনিয়া, তার কাছে পৃথিবী হচ্ছে উন্মুক্ত। সেই ফটিককে নিয়ে মামার বাড়িতে নিয়ে এসে কলকাতা শহরে, তার একটা শহুরে জীবন, একটা বন্দি জীবনের মধ্যে তাকে বদ্ধ করে দেয়া হলো। তারপর তার সেই যে নিত্য মুক্তের বিষয়, যে ছুটি, সেটা তো আমরা সবাই জানি, পড়েছি, চোখে জল এসে যাওয়ার বিষয় যেটা গৌরদা বলছিলেন। ফলে এই যে বিন্যাসটা পরিবর্তন করলেন, অর্থাৎ ছোট গল্পের মধ্যেই ওই সময়ে দাঁড়িয়েও রবীন্দ্রনাথ ফর্ম ভাঙছেন, চমৎকার আলোচনা করেছেন। এবং আমার ধারণা, অন্তত আমি তো কোনোদিন এইভাবে আমরা ভাবিনি, আমার ধারণা আমরা কেউ সেভাবে ভাবতে অভ্যস্ত নই। ফলে একটা প্রবন্ধে এরকম একটি ছোট গল্পের তার বিন্যাস, তার আঙ্গিক, অন্যান্য বিষয় নিয়ে এমনভাবে আলোচনা করা যায়, গল্প পাঠ, এই প্রবন্ধটা অত্যন্ত চমৎকার গল্প, প্রবন্ধ। সবাইকে আমি অনুরোধ করব এটা পড়ার জন্য। তৃতীয় প্রবন্ধটি একটি অভিনব বিষয়ের, আগেও গৌরদাও আলোচনা করেছেন, অরিন্দমবাবুও বললেন, সত্যি অভিনব বিষয়। এইরকম বিষয় নিয়ে অন্তত আমরা সাধারণত খুব একটা ভাবতে অভ্যস্ত নই। তিনি প্রবন্ধের শিরোনাম দিয়েছেন একটি কবিতার লাইন, জীবনানন্দের কবিতা তো বটেই। মূল বিষয়টা হচ্ছে দুপুর, দুপুর এবং অপরাহ্ন। এই যে দুপুর বা অপরাহ্নের এই যে নৈশব্দ, তার নির্জনতা বিভিন্ন উপন্যাসে, বিভিন্ন গল্পে, বাংলা সাহিত্যে যুগে যুগে এসেছে। এবং কোন সাহিত্যিকের কোন উপন্যাসে, কোন গল্পে এই দুপুর কিভাবে এসেছে, তার কেমন ব্যঞ্জনা, তার কেমন অভিঘাত, সমস্ত বিষয়টা। এখন এটা ঘটনা যে যদি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আজকের সমকালের কোনো কথা সাহিত্যিকের সমস্ত উপন্যাস বা সমস্ত গল্পকারের সমস্ত গল্প নিয়ে আলোচনা করা তো কারো পক্ষেই সম্ভব নয়, এবং সেটা করতে গেলে এরকম আরো একটা 8-10 ফর্মার একটা বই হয়ে যাবে। ফলে সেটা কাঙ্ক্ষিতও নয়। প্রাবন্ধিক সে পথে হাঁটেন উনি। প্রাবন্ধিক তার নিজের মতো করেই নির্বাচন করে নিয়েছেন কয়েকজন লেখকের নাম, এবং সেই লেখকদের একাধিক উপন্যাস এবং ছোট গল্প নির্বাচন করেছেন। দুপুর কিভাবে এসেছে একেবারে তিনি সেই বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কল্লোল যুগের প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে এই সমস্ত কথা সাহিত্যিকদের ছোট গল্প এবং উপন্যাসে দুপুর কোথায় কোথায় কিভাবে আসছে সেটা যেমন তিনি বিশ্লেষণ করেছেন, ধরার চেষ্টা করেছেন। সবশেষে এসে আবার জীবনানন্দের কাব্যে, কবিতায় কোথায় দুপুর কিংবা অপরাহ্ন কিভাবে আসছে, কিভাবে প্রতিভাত হচ্ছে, সেটা চমৎকার তুলে ধরেছেন। এটা বিষয় হিসেবে একটা অভিনব, এবং অবশ্যই প্রবন্ধটা সুখপাঠ্য তো বটেই, আমার ভালো লেগেছে আর কি। আরেকটি শেষ যে প্রবন্ধটি আছে কাকলি দেবনাথের প্রবন্ধের বিষয় হলো মেয়েদের কলমে মেয়েদের কথা বেশি উঠে আসে। এখন যে কোনো পাঠক যদি শিরোনাম দেখেন, প্রাথমিকভাবে ধারণা হতেই পারে যে বোধহয় তিনি এই যে শিরোনামটা লিখেছেন সেই শিরোনামটাকেই তিনি ধরে বিষয়টাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আমি বলবো প্রবন্ধটা সবাই মন দিয়ে পড়বেন,
কারণ শেষে এসে কিন্তু তিনি কোথাও এটা বলছেন না যে এই বিষয়টাকেই প্রতিষ্ঠিত করার জন্যই তিনি প্রবন্ধটা লিখছেন। মেয়েদের মানে মেয়েদের বিষয় বলতে নারী লেখিকা, নারী লেখক, তাদের কলমে তিনি উপন্যাস লিখতে পারেন, ছোট গল্প লিখতে পারেন, কবিতা লিখতে পারেন। তাদের লেখার বিষয়ে শুধুমাত্র মেয়েরা এসেছেন, আর পুরুষদের কথা আসেনি। বা উল্টো দিক থেকেও যদি ধরা যায়, পুরুষ লেখকদের কথায় মেয়েদের কথা খুব কম এসেছে বা সেইভাবে আসেনি। এই রকম একটা কিন্তু বিষয় প্রতিষ্ঠিত করার জন্য প্রাবন্ধিক এই প্রবন্ধটা লেখেননি। তিনি একেবারে শুরু থেকে, অর্থাৎ বাংলা সাহিত্যের নারী লেখিকাদের একেবারে শুরু থেকে তিনি ওই আমাদের কি বলে স্বর্ণকুমারী দেবী থেকে শুরু করেছেন। স্বর্ণকুমারী দেবী, পরবর্তীকালে কুমিল্লার ওই নবাব ফয়েজুন্নেসা চৌধুরীকে ধরেছেন, রাজসুন্দরী দেবীর লেখার বিষয়ে তিনি আলোচনা করেছেন। পরবর্তীকালে আশাপূর্ণা দেবী, মহেশ্বতা দেবী, এদের কথা এসেছেন। অহনা বিশ্বাসের লেখার কথা এসেছে। পরবর্তীকালে তিনি অনিতা অগ্নিহোত্রী হয়ে একেবারে সমকালীন আমাদের প্রতিবাদী প্রতিভা সরকারের লেখার বিষয় উঠে এসেছে। সেখানে প্রাবন্ধিকের কোথাও বিন্দুমাত্র এই ইচ্ছা ছিল না, এবং শেষে তিনি স্বীকারও করেছেন যে মেয়েদের কলমে মেয়েদের কথাই বেশি উঠে আসে বা আসা উচিত, এমন একটা বিষয় কিন্তু প্রতিষ্ঠিত করতে চাননি। পাশাপাশি এটাও বলেছেন, যেটা যে খুব চমৎকার ভাবে সঠিকভাবেই বলেছেন, যে এমন কিছু বিষয় থাকে, মেয়েদের এমন কিছু বিষয় থাকে যে অনুভূতি দিয়ে কোনো পুরুষের পক্ষে সেটা বোঝা সবসময় সম্ভব হয় না, বা কখনো কখনো একেবারেই সম্ভব হয় না। ফলে সেই কথাগুলো, সেই বিষয়গুলো কোনো পুরুষ লেখক মহিলাদের প্রতি সমস্ত কিছু দিয়েই আর কি মর্মস্পর্শী লেখা লিখেও সবটা সবসময় ধরতে পারেন না। ফলে সেই বিষয়গুলো তো নারী লেখকের কলমে সেটা উঠে আসবেই, সেটাই স্বাভাবিক, সেই কারণেই এসেছে। পাশাপাশি এরকমটা নয় যে নারী লেখকরা শুধুমাত্র মেয়েদের কথা বলেছেন আর অন্য কোনো কথা বলেননি। নারী লেখকদের কলমে চমৎকার যেমন রাজনৈতিক উপন্যাস, রাজনৈতিক কথা এসেছে, অন্যান্য বিষয়ে যেমন এসেছে, ফলে মেয়েদের কথাও এসেছে এবং খুব স্বাভাবিকভাবেই এসেছে। তাই এই লেখাটা একেবারে ওই শিরোনাম দেখে কি লিখতে চেয়েছেন বা কি লিখেছেন এরকম ধারণা করাটা ঠিক হবে না, এটা আমার মত। ফলে এই যে 5টি প্রবন্ধ সম্পাদক মনোনীত করেছেন, 5টি প্রবন্ধ মনোনয়নের পিছনে জানি না কোনো পরিকল্পনা ছিল কিনা। যদি পরিকল্পনা থেকে থাকে বা যদি নাও থেকে থাকে, চমৎকার 5টি বিষয়। এবং সেই 5টি বিষয়ের মধ্যে আগেও বলেছি 4টি হচ্ছে একেবারেই সাহিত্য বিষয়ক, আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা প্রসঙ্গে, যেটা আগেই বলেছি যে সেটা সাহিত্য, সরাসরি সাহিত্য বিষয়ক না হলেও সংস্কৃতির বৃহত্তর পরিসরে এই যে স্বদেশ চেতনার বিষয়টা, সেটা এসেছে। খুব চমৎকার 5টি প্রবন্ধ। প্রবন্ধের জন্য তিনি পাতা নির্ধারণ করেছেন, সম্ভবত 25-26টি পাতা 308টি পাতার পত্রিকার মধ্যে, সেটাও কম নয়। এবং এটাও ঠিক যে আগামী দিনে হয়তো আরো অন্যান্য বিষয় নিয়ে আরো প্রবন্ধের জন্য আরো হয়তো বেশি জায়গা বরাদ্দ করবেন, প্রবন্ধ বিভাগটা আরো শক্তিশালী হবে, এইটুকু বলে। এবং অন্যান্য যে লেখাগুলো আমি পড়েছি, অন্যদের মতোই সব লেখা পড়ার এখনো সুযোগ হয়নি, তবে প্রথম 2টি লেখা চমৎকার লেগেছে। তপন বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ রচনা এবং দেবর্ষী সারোগীর যে সাক্ষাৎকার, দুটোই অসাধারণ লেগেছে। এবং বেশ কয়েকটি ছোট গল্প আমি পড়েছি, আগে আলোচনা হয়েছে, ফলে আমি ওই চর্বিত চর্বণ করতে চাইছি না, আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। বেশ কয়েকটি অনুগল্প পড়ার সুযোগ হয়েছে, এখন অনেক লেখা পড়া বাকি আছে, পরবর্তীকালে পড়ব। তবে যা হয়েছে সামগ্রিকভাবে একটি অসাধারণ পত্রিকা হয়েছে এই সংখ্যা।
এবং আগামী দিনে যে এই সংখ্যার মান আরো অনেক মানে উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে সেটা বলাই বাহুল্য। সবাইকে নমস্কার, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ শুভাশিস ঘোষ। আমরা অনেকটাই এত বিস্তারিত আলোচনা হয়েছে যে খুব ভালো লাগছে, মানে প্রায় পুরোটাই প্রায় ধরা গেছে আলোচকদের মধ্যে। প্রায় এতটা ভাবিনি যে এত দারুণভাবে আলোচনা হবে। কিন্তু আমি শ্রোতাদের কাছে যাচ্ছি, যদি কেউ খুব সংক্ষেপে এক আধজন যদি কিছু বলেন 2-3 মিনিটের মধ্যে, কেউ যদি বলতে পারে। আমি একটু বলতে চাই খুব সংক্ষেপে। হ্যাঁ হ্যাঁ, একদম সংক্ষেপে। সেটা হচ্ছে বই খুলেই তো প্রথম যে প্রত্যেকবার তো বই খুলে আগে অনুগল্প পড়ি, এবার বই খুলে প্রথম পড়েছিলাম অনুবাদ গল্প। তো অনুবাদ গল্পের যে গল্পটা আমি প্রথম পড়ি সেটা হচ্ছে চপ্পল। তো সেই চপ্পল গল্পটা এই জন্য আমাকে অ্যাট্রাক্ট করেছিল কারণ অনুবাদ গল্প মানেই আমরা বেশিরভাগ বিদেশি লেখকদের গল্পের অনুবাদ পড়ি, কিন্তু কমলেশ্বর যিনি একজন হিন্দি বলয়ের লেখক, অর্থাৎ ভারতেরই একটি অন্য প্রান্তের লেখক, তার মানে ভারতের অন্য প্রান্তের লেখা সম্পর্কে অন্তত আমার ধারণা খুব বেশি নয়। তো যখন আমি কমলেশ্বরের লেখা এই গল্পটি পড়ি, যেটি অনুবাদ করেছেন স্বপন নাগ, এবং গল্পটা কি বলবো, মানে জাস্ট একটা অসাধারণ গল্প। একজন মানে যখন মৃত্যুপথযাত্রী মানুষ এবং তার বাড়ির লোকের যে অনুভূতি এবং তাদের যে পর্যায় বা অবস্থার মধ্যে দিয়ে তাদের যে যাওয়া অসাধারণ ভাবে তুলে নিয়ে এসছেন। পিতা পুত্রের কিরকম একটা বাচ্চা, তার যখন পাটা কাটা যায় তার বাবার মনের অবস্থা কি হয়, সেই বাচ্চাটি যে জানে না তার পা কাটতে যাচ্ছে, অর্থাৎ মানে এক কথায় কি অসাধারণ অনুবাদ গল্প আমি পড়তে পেয়েছি স্বপন নাগের গল্প থেকে। দ্বিতীয় যে অনুগল্পটি বাজি, এটা তো জাস্ট আমি বলবো যে তপন রায়চৌধুরী একটা অসাধারণ গল্প নির্বাচন করেছেন, এই জন্য যে আমরা ভারতীয় হিন্দু দর্শন যার সঙ্গে চেকবের দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই, অথচ তার গল্পে আমি গভীরভাবে অনুভব করেছি ভারতীয় হিন্দু দর্শনকে। সেটা হচ্ছে মানুষ যখন একদম বিচ্ছিন্ন হয়ে যায়, জাগতিক সমস্ত কিছুর থেকে নিজেকে আলাদা করে নেয়, এবং তারপর উত্তরোত্তর তার যে মানসিক স্থিতির পরিবর্তন এবং সেই সঙ্গে তার জীবন সম্পর্কে যে ধারণার পরিবর্তন এবং বিরাট বড় একটা রিয়ালাইজেশন তার মধ্যে আসে, অসম্ভব অসম্ভব সুন্দর একটা বিষয়। এবং তার সঙ্গে এই অনুবাদ, মানে সত্যি কথা বলতে কি আমি এই পশ্চিমবাংলার লেখকদের মধ্যে খুব খুব কম, এই চেকব তো নিশ্চয়ই একজন অসাধারণ লেখক, তার তো কোনো মানে এটার কোনো তুলনাই হয় না, কিন্তু যিনি অনুবাদ করেন তার যে গল্পের নির্বাচন, একটা জাস্ট অসাধারণ গল্প তপন রায়চৌধুরী নির্বাচন করেছেন এবং তার অসম্ভব সুন্দর অনুবাদ করেছেন। সুতরাং এই দুটো গল্প আমাকে ভীষণভাবে ছুঁয়েছে অনুবাদ গল্পে। তারপরে গল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌর বৈরাগীর গল্প, মানে অসুখ এবং চিকিৎসা বিভ্রাট, এর মধ্যে যে এই বর্ণনায় যে চাপা হিউমার রাখা যায়, এটা আমি ওনার গল্পে পেয়ে মানে জাস্ট কি বলবো, অস্ট্রাক বলে তাই, মানে মুগ্ধ যে চিকিৎসা বিভ্রাটকেও যে এত সুন্দরভাবে সাটল ওয়েতে এত সুন্দর সাটল ট্রিটমেন্ট করা যায় একটা গল্পে, মানে ভাবা যায় না। আর তারপরে অনুগল্পে যারা আমার প্রিয় লেখকরা, আমি তাদের গল্প পড়েছি। স্বভাবতই আমার প্রিয় লেখক যারা তারা সবাই অসাধারণ লেখেন, নীলাঞ্জন চট্টোপাধ্যায়, তারপরে প্রগতিদা, তারপরে অরুণ দে, তারপরে শতদ্রু মজুমদার। সুতরাং সব শুদ্ধ যতটুকু পড়েছি জাস্ট একটা অসাধারণ সংখ্যা আমার মনে হচ্ছে, এবং আমি চাই এই সংখ্যাটা বিপুল পরিমাণ মানুষের কাছে পৌঁছক। এত ভালো, এত সুন্দর একটা সংখ্যা এবং এত উচ্চ মানের একটা সংখ্যা। ব্যাস এইটুকু। ধন্যবাদ সুজাতা কর। আমি দু একটা কথা বলতে চাই, দুটো লাইন। ঠিক আছে। হ্যাঁ, আমি চঞ্চল দাশগুপ্ত সোদপুর থেকে বলছি। তা আমি লেখা নিয়ে কিচ্ছু বলছি না, লেখা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে, অরিন্দম বাবু করেছে, সুভাষিস করেছে, প্রগতি করেছে। আমি অত্যন্ত আপ্লুত এই জন্য
যে এই পত্রিকাটার গেট আপ, পত্রিকাটার প্রেজেন্টেশন এবং তপনদা যে এইভাবে একটা পত্রিকা একটা জার্নি চালিয়ে নিয়ে যাচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি চাই আজকের দিনে যে সাহিত্যে একটা স্থিতিশীলতা এসে গেছে, স্ট্যাগনেন্সি এসে গেছে, সে ব্রেক করে এই যে জার্নি, এই জার্নিটা অসাধারণ। তাই এই ফোন গল্পের আসরের জার্নি চলতে থাকুক। এবং আজকে যারা আলোচনা করলেন প্রত্যেকে, ইত্যাদি, অরিন্দম, সুভাষিস, সবাই তার জায়গায় কিন্তু সুন্দর করে বলেছেন, যাতে পত্রিকাটা সম্পর্কে আমরা একটা ধারণা পাই। এবং অসংখ্য ধন্যবাদ তপনদাকে এবং সমস্ত বক্তাকে, যারা আলোচককে ধন্যবাদ। ফোন গল্পের আসর সমৃদ্ধি হোক এবং আমরা সবাই এই নিয়ে এই জার্নিটার সঙ্গে একসাথে থাকি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি 2 মিনিট একটু বলবো। 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট। হ্যাঁ বলুন। আমি অরুণ। হ্যাঁ বলুন বলুন। যে কটা গল্পের সমালোচনা, প্রবন্ধের সমালোচনা এবং ভ্রমণের সমালোচনা শুনে আমার খুব ভালো লাগে এবং বইটা পড়ার জন্য খুব বেশি আগ্রহ জন্মেছে। আমি যখন বইটা পেয়েছি তখন থেকে খুব কম সময় পেয়েছিলাম। যাই হোক, লেখাটা বেশি পড়তে লাগি। তবে গৌরবঙ্গে যে অলোকনাথ চরিত্রটা আমার খুব পরিচিত। এইরকম গল্প পড়লে আমাদের ঘরে ঘরে যে অলোকনাথটা রয়েছে তারা কিন্তু ভীষণ উদ্বুদ্ধ হবে। সমাজের শুধু লেখক লিখে যাবে এটা ব্যাপার নয়, সমাজকে উদ্বুদ্ধ করার তার একটা নৈতিক কর্তব্য। গৌরবঙ্গী সেই জায়গায় সমানভাবে তা পালন করেছেন। আর যেসব ছোট ছোট গল্প, প্রবন্ধ এবং সমস্তগুলো ব্যাপারটা দেখি। আমি যেহেতু পাবলিশিং লাইনে দীর্ঘ বছর চাকরি করেছি, যার ফলে প্রোডাকশনটা অতি অতি উন্নত মানের হয়েছে। যা বাজারের যে পত্রিকা আছে তার চেয়ে অনেক উন্নত মানের বললে একটুও অত্যুক্তি হবে না। সবাই ভালো থাকুক, সব লেখাগুলো পড়ুন। আমি ইদানিং বাইরে যাব, আমি সঙ্গে অবশ্যই ফোন গল্পের আসরকে নিয়ে যাব এবং ট্রেনে, বাসে, এই সব জায়গায় গোগ্রাসে গিয়ে বাবু আমার একটা পত্রিকা আমার হাতে তুলে যাবে। ধন্যবাদ অরুণ দে। আমরা আর কেউ কিছু বলবেন? না হলে আমরা এখানে অনুষ্ঠান শেষ করতে পারি। আমি একটু বলতে চাই। হ্যাঁ, একটু 1-2 মিনিট। হ্যাঁ ঠিক আছে, বলুন বলুন। আমি বীরেশ্বর মিত্র, পুনা থেকে বলছি। লেখক নই, লেখা ভালোবাসে। আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার এক বন্ধুর মাধ্যমে আমি এই ফোন গল্পের আসরের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমার লেখা অত্যন্ত আমি যেসব ধরনের লেখকের সঙ্গে এখন পরিচয় হচ্ছে, এটা আমার একটা বিরাট শেখার জায়গা। আমার মনে করে অনেক শেখার, অনেক বোঝার, অনেক জানার আছে। আমি অত্যন্ত ভাগ্যবান। আমি অল্প একটু লিখি, কিন্তু আমার মনে হয় না সেটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তপনবাবুকে এবং আপনার দলকে। আমি নিজে অনেক সমৃদ্ধ হয়েছি এবং আরো সমৃদ্ধ হওয়ার প্রচেষ্টায় আছি। ধন্যবাদ। ধন্যবাদ বীরেশ্বর মিত্র। আর কেউ কিছু বলবেন কি? 1-2 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, পুজো সকলের ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন শরীরে এবং মনে। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।